আসসালামু আলাইকুম। সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমি আমার আজকের সেশনটি শুরু করছি। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার সামনে এখন স্ক্রিনে বসে লাইভ যারা দেখছেন এবং যারা ইউটিউব থেকে এই ভিডিওটা এখন মানে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। মিডিবি, যার মূল মন্ত্র হচ্ছে লেটস লার্ন টুগেদার। তো সেই মূল মন্ত্রকে সামনে রেখে মিডিবি এর প্রত্যেকটি কার্যক্রম এবং প্রত্যেকটি কোর্স, ভিডিও সবকিছুই মেডিকেল স্টুডেন্টদের লেখাপড়া এবং শিক্ষামূলক মনোভাব যাতে দ্রুত সামনে এগিয়ে যায় তারই প্রচেষ্টার একটি অংশ। তো এই করোনার মধ্যে যেখানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে গিয়েছে, সেখানে কিন্তু পড়াশোনা করাটাকে কিন্তু অনেকেই একটা বিলাসিতা বা যাই বলেন একটা অনেকটা বাতিলের খাতায় ফেলে দিয়েছে বলেই মনে হতে পারে। কিন্তু মিডিবি সেদিকটা খেয়াল রেখে যারা মেডিকেল স্টুডেন্ট আছে, বিশেষ করে যারা একেবারেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, যারা একেবারে মেডিকেলে ঢোকার পরপর এরকম একটা আন্তর্জাতিক একটা স্বাস্থ্যগত দুর্যোগের সম্মুখীন হতে হলো এবং যাদের কিনা পড়াশোনাটা যদিও বা বাসায় বসে এখন অনলাইনে মেডিকেলের এডুকেশন গুলা হচ্ছে, মানে করতে হচ্ছে বাধ্য হই, তারপরও দেখা যাচ্ছে যে প্রফেসরদের সাথে সরাসরি ইন্টারাকশন করতে না পারা এবং মেডিকেল কলেজ আসা যাওয়া থাকলে যেটা হতো যে সিনিয়রদের সাথে একটা অভিজ্ঞতার আদান প্রদান হতে পারতো না, সেই ব্যাপারগুলা কিন্তু এখন হচ্ছে না। আর ফার্স্ট প্রফ এক্সামিনিরা যারা কিনা মানে সবগুলো কার্ড টার্ম দিয়ে প্রফের জন্য একদম রেডি হয়ে বসেছিল, তাদের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু আরো বেশি আপসেটিং, কজ হচ্ছে তারা পুরো প্রিপারেশন নেওয়ার সময়টাতেই কিন্তু তারা একটা দোদুল্যমান অবস্থায় চলে গেল। তো সেই ব্যাপারগুলো সামনে রেখে মিডিবি ফার্স্ট ইয়ার এমবিবিএস বিডিএস এবং ফার্স্ট প্রফ এক্সামিনি এমবিবিএস বিডিএস যারা আছে, তাদের মনোভাবটা চিন্তা করে, তাদের লেখাপড়ার ব্যাপারটা চিন্তা করে কিন্তু আয়োজন করে যাচ্ছে মিডিবি এর গ্রুপে এবং পেজে বিভিন্ন ধরনের প্রফেসরদের সমন্বয়ে, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসরদের সমন্বয়ে লাইভ ক্লাস এবং বিভিন্ন মেডিকেলের অভিজ্ঞ সিনিয়রদের কন্ট্রিবিউশনে বিভিন্ন ধরনের ডেমো ক্লাস। তো সেরকম একটি ডেমো ক্লাস নিয়ে আজকে ফার্স্ট প্রফ এক্সামিনি তোমরা যারা এই ভিডিওটা দেখছো আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা বিবিএস এবং বিডিএস, তোমাদের সামনে আমি এসেছি। আমি কেএমএস সাজিদ ফ্রম শহীদ সারওয়ার্দী মেডিকেল কলেজ 2017-18 সেশনের। তো আজকে তোমাদের সাথে আমার যে আলোচ্য বিষয়, তোমরা অলরেডি জানো যে 2 দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে কার্ডিয়াক সাইকেল এবং হার্ট সাউন্ড, এই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট করে ডেমো ক্লাসের মতো কিছু কথা বলবো। দেখো, কার্ডিয়াক সাইকেল এই টপিকটা অ্যাকচুয়ালি দিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, তো কেন মানে এই টপিকটা নিয়ে আলোচনায় আসা, সেটার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, ফার্স্ট ওয়ান যদি বলো যে আমার পার্সোনালি এই কার্ডিওভাস্কুলার সিস্টেম আইটেমটা মানে কার্ডটা খুব মানে ফেভারিট ছিল, মানে আছে আর কি, এখনো আছে। তো তার মধ্যে কার্ডিয়াক সাইকেল আইটেমটা বেছে নেওয়ার কারণ হচ্ছে কার্ডিয়াক সাইকেল এমন একটা আইটেম, মানে আজকে যে দুইটা টপিক নিয়ে আমি কথা বলবো, কার্ডিয়াক সাইকেল এবং হার্ট সাউন্ড, এখান থেকে মনে করো যে রিটেনে কম করে হলেও একটা, কপাল ভালো থাকলে 2টা রিটেন কোশ্চেন পেয়ে যেতে পারো। আর ভাইভাতে তো মনে করো যে এখান থেকে কোশ্চেনের উপরে কোশ্চেন আছে। আমি আজকে যতগুলা কথা বলবো সবগুলা কথা থেকে ভাইভা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, মানে এখানে প্রচুর কনসেপচুয়াল ব্যাপার আছে যেগুলো বুঝে মনে রাখতে হবে। মেডিকেলের পড়াগুলো ম্যাক্সিমাম হচ্ছে মুখস্থ করে মনে রাখার ব্যাপার। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে বিশেষ করে কার্ডিয়াক সাইকেল আর হার্ট সাউন্ড জিনিস দুইটা এমন যে তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু তুমি যদি কনসেপ্টটা পুরো ব্যাপারটা যদি তুমি মাথার মধ্যে না রাখো, তুমি কিন্তু মুখস্থ করে ভুলে যাবা। তো এই জন্য কার্ডিয়াক সাইকেল নিয়ে কথা। আর যে জিনিসটা বলতে যাচ্ছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম এই আইটেমটা কিন্তু এই কার্ডটা কিন্তু অলমোস্ট পুরোটা এন্টায়ার কার্ডটা কিন্তু দাঁড়ায় আছে হচ্ছে কার্ডিয়াক সাইকেল এই ব্যাপারটার উপর। এখান থেকে কিন্তু আলটিমেটলি আমার পরের যে আইটেম গুলো আছে, তোমরা জানো যে ইএসভি, ডিভিএসভি, হ্যাঁ, পালস, হার্ট রেট, ব্লাড প্রেশার না, পালস, হার্ট রেট, এই সবকিছুই কিন্তু আলটিমেটলি কার্ডিয়াক সাইকেল। এই সবকিছুই কার্ডিয়াক সাইকেল। ইসিজি এটা একটা কার্ডিয়াক সাইকেল। সো এই জন্য কার্ডিয়াক সাইকেল যদি আমরা ভালো করে না জানি, তাহলে কিন্তু আমাদের এই বেসিকটা কিন্তু ক্লিয়ার হবে না। তো সেই জন্য কার্ডিয়াক সাইকেলটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য কিন্তু আলটিমেটলি একটা বিশাল একটা মানে গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে কিন্তু কাজ করে। তো যেটা নিয়ে এতক্ষণ ধরে এত তেল মারলাম, তো সেই জিনিসটা কি বা তার সম্বন্ধে একটু জানি। কার্ডিয়াক সাইকেল জিনিসটা হচ্ছে একটা হার্ট। আমরা জানি যে আমাদের হার্ট হচ্ছে অলওয়েজ বিট করে, অলওয়েজ বিট করতেছে, এবং তার কাজ কি? তার কাজ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড কালেক্ট করা ভেনাস সিস্টেমের মাধ্যমে এবং আর্টারি সিস্টেমের মাধ্যমে আমাদের সারা শরীরে ব্লাড কি ডিস্ট্রিবিউট করে দেওয়া। এটি হচ্ছে আলটিমেটলি হার্টের কাজ। এবং এই কাজটা করার জন্য আমাদের হার্ট কি করে? আমরা নর্মালি জানি হার্ট হচ্ছে বিট করে, হার্ট বিট করে।
তো এই যে আমরা বাইরে থেকে যেটা মনে করি যে হ্যাঁ হার্ট বিট করতেছে, একটা বিট তারপর আরেকটা বিট, তো এই যে বিট গুলা হচ্ছে, এই বিটের সময় হার্টের মধ্যে কি জিনিসগুলো চলতেছে, কি ইভেন্টস গুলা, কি প্রসেস গুলো চলতেছে, কি প্রসেসে হার্ট ব্লাড কালেক্ট করতেছে, কি প্রসেসে হার্ট কিসের পর কি করতেছে, হার্টের মধ্যে কেমন চেঞ্জ আসতেছে, যার মাধ্যমে হার্ট কি আমাদের ব্লাডটাকে বিভিন্ন ভাবে মানে বের করে দিতে পারতেছে আমাদের হার্ট থেকে আমাদের বডিতে, কিন্তু কি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেই ইভেন্টস গুলা নিয়ে আলোচনা। একটা বিট থেকে আরেকটা বিটে যে ইভেন্টস গুলা হয় সেগুলাই হচ্ছে সেই ইভেন্টস গুলো নিয়ে আলোচনাটাই কি আমার কার্ডিয়াক সাইকেল। যেহেতু আমরা সাইকেল বলতেছি, এই ইভেন্টস গুলা কি রিপিটেশন হচ্ছে সারা দিনই, হার্ট প্রত্যেকটা বিটে কি এই ইভেন্টস গুলার সাইক্লিক্যাল রিপিটেশন করতেছে। আমি যে তোমাদের গাইডলাইনের সংজ্ঞাটা একটু বলি, যে বলতে চাচ্ছি দ্য কার্ডিয়াক ইভেন্টস, আমি যে কথাটা বললাম, দ্য কার্ডিয়াক ইভেন্টস দ্যাট অকার ফ্রম বিগিনিং অফ ওয়ান বিট টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট বিট, মানে একটা বিটের শুরু হওয়ার সাথে সাথে একটা হার্টের যে ইভেন্টস গুলো শুরু হয়, তার থেকে হার্ট নেক্সট যে আরেকটা বিট করবে, সেই দুইটা বিটের মধ্যে হার্ট যে মানে আমাদের হার্টের মধ্যে যে ইভেন্টস গুলো হয়, কার্ডিয়াক ইভেন্টস গুলো হয়, সেই ইভেন্টস গুলাকে একত্রে বলা হয় দেজ আর কল্ড কার্ডিয়াক সাইকেল। তাহলে আমরা কার্ডিয়াক সাইকেলের সংজ্ঞাটা কি কিছুটা বুঝতে পারলাম। এখন এই যে কার্ডিয়াক সাইকেলটা বললাম, এই যে ইভেন্টস গুলো হয়, এই যে বিভিন্ন ধরনের স্টেপস গুলো হয়, তো কার্ডিয়াক সাইকেল হওয়ার একটা টাইম আছে, যেহেতু সাইকেল প্রত্যেকটা সাইকেলের একটা টাইম আছে। আমরা ফিজিক্সে পড়ছিলাম দোলন গতি, যে একটা বিন্দু থেকে শুরু হয়ে একদিকে গিয়ে আবার ওইখানে আবার ফিরে আসে। তো এই যে আবার ফিরে আসতে একটা টাইম লাগে। কার্ডিয়াক সাইকেলের একটা ইভেন্ট শুরু হয়, সবগুলো ইভেন্ট শেষ হতে একটা টাইম লাগে, যে এই টাইমটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল টাইম। তাহলে কার্ডিয়াক সাইকেলের টাইম সংজ্ঞা যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো, যে তা টাইম টেকেন বাই হার্ট টু কমপ্লিট ইচ কার্ডিয়াক সাইকেল। একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করতে আমার হার্টের যে টাইমটা লাগে, সেই টাইমটা হচ্ছে আমার কত, জেনারেলি 0.75 to 0.8 সেকেন্ড, 0.75 to 0.8 সেকেন্ড। এটা বের করার একটা সূত্র আছে, কার্ডিয়াক সাইকেল টাইম বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? 60 সেকেন্ডস ডিভাইডেড বাই হার্ট রেট। কার্ডিয়াক সাইকেল টাইম ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস ডিভাইডেড বাই হার্ট রেট। তাহলে আমরা মোটামুটি ভাবে কি কার্ডিয়াক সাইকেল এবং কার্ডিয়াক সাইকেল টাইম সম্বন্ধে একটা ধারণা পেলাম। এখন আমরা কার্ডিয়াক সাইকেলের একটু ভেতরে প্রবেশ করব। দেখো কার্ডিয়াক সাইকেল নিয়ে যে কথা বলতেছি, কার্ডিয়াক সাইকেলের মধ্যে যে ইভেন্টস গুলো হয়, সেই ইভেন্টস গুলোকে এবার আমরা একটু ক্লাসিফাই করতে যাচ্ছি। সেই ইভেন্টস গুলো আমরা কিভাবে ক্লাসিফাই করবো, আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব? দুই ভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। তার আগে আমাকে তোমরা একটা কথা বলবা, সেটা হচ্ছে যে এই যে হার্ট যে বিট করে, কি হয় বিটের সময় হার্ট হচ্ছে কন্ট্রাকশন করে, তারপর হার্টকে আবার রিল্যাক্স করে। কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা জেনারেল টার্ম। হার্টের ক্ষেত্রে আমরা কি বলি? আমরা হার্টের ক্ষেত্রে বলি হচ্ছে সিস্টল আর হচ্ছে ডায়াস্টল। সিস্টল মানে কি? কন্ট্রাকশন। হার্ট যখন কন্ট্রাক্ট করে ওটাকে আমরা বলি কি? সিস্টল। আর হার্ট যখন ডায়ালেট করে সেটাকে আমরা বলি কি? হার্টের ডায়াস্টল। তো যে সিস্টল আর ডায়াস্টল যদি আমরা বুঝে থাকি, তাহলে কার্ডিয়াক সাইকেলের ইভেন্টকে যদি আমাদের ক্লাসিফাই করতে বলা হয়, তাহলে আমরা সেই ক্লাসিফিকেশনটা কিভাবে করব? আমরা জানি হার্টে সিস্টল হয় এবং ডায়াস্টল হয়। আবার আমরা জানি হার্টে দুই রকমের চেম্বার আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়া আর একটা হচ্ছে কি? ভেন্ট্রিকলস। তো আমরা দুই ভাবে আগাইতে পারি। আমরা যদি আমাকে যদি বলো যে ভাই আপনি এই চেম্বার দিয়ে যান, হ্যাঁ যেতে পারি। আমি অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুই ভাগে ভাগ করলাম, কার্ডিয়াক সাইকেলকে দুইটা ভাগে ভাগ করলাম, অ্যাট্রিয়া এবং হচ্ছে কি? ভেন্ট্রিকলস। অ্যাট্রিয়ার মধ্যে আমি বলবো অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল। ভেন্ট্রিকলস এর মধ্যে আমি কি বলবো? ভেন্ট্রিকুলার সিস্টল আর হচ্ছে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক আছে, তাহলে এভাবে ভাগ করে ফেলতে পারলাম। আবার আমি তোমরা যদি বলতে না ভাই আমি সিস্টল আর ডায়াস্টল দিয়ে ভাগ করব, হ্যাঁ করতে পারো। সিস্টল আর ডায়াস্টল দুইটা ভাগ। সিস্টলের ভাগ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। ডায়াস্টলের ভাগ হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে তুমি এভাবে ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে তোমার ইচ্ছা। তবে হ্যাঁ, এই ভাগের এই ক্লাসিফিকেশনের আবার একটু কি সাব ক্লাসিফিকেশন আছে। সেটা কি? ভেন্ট্রিকুলার সিস্টলকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ আর হচ্ছে কি? স্লো ইজেকশন ফেজ। ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে আবার আমরা কি ছোট করে পাঁচটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে প্রোটো ডায়াস্টলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপর হচ্ছে স্লো ফিলিং ফেজ আর হচ্ছে কি? লেট র্যাপিড ফিলিং ফেজ। এই পাঁচটা ফেজ মিলে হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এই সবগুলা নিয়ে আমরা কি আস্তে আস্তে জানবো। তো আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা কি করলাম, কার্ডিয়াক সাইকেলের যে ইভেন্টস গুলার একটা ক্লাসিফিকেশন, একটা ভাগ বাটোয়ারা করে ফেলাম। এখন আমাদের আজকের যে আলোচনাটা, সেখানে আমরা মূল যে যাব, যে কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস গুলো আমরা একটা একটা করে কি বুঝার চেষ্টা করব। তো হ্যাঁ, এই পর্যায়ে বলে রাখি যে এই যে ভিডিওটা তোমরা যারা ফেসবুক লাইভে এই মুহূর্তে ওয়াচ করতেছো এবং যারা পরবর্তীতে ইউটিউবে এই ভিডিওটা দেখবা, ইউটিউবে যারা দেখবা, তোমরা হচ্ছে যদি আমার কথার কোনো অংশ বুঝতে তোমাদের সমস্যা হয় বা তোমাদের যদি মনে কোনো কোশ্চেন জাগে, অবশ্যই ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে কোশ্চেন করে জানাতে পারো আমাকে পার্সোনালি এই কমেন্ট সেকশনে। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তোমরা হচ্ছে যে ইউটিউবে ভিডিও কমেন্ট সেকশনে
তোমরা প্রশ্ন করে তোমাদের যে কোনো জিজ্ঞাসা জানতে পারো। আমি পার্সোনালি চেষ্টা করবো তোমাদের কোশ্চেনগুলো যথাযথ উত্তর প্রদান করে তোমাদের কনসেপশন এবং কনফিউশন ক্লিয়ার করার জন্য। ওকে, তাহলে আমি আর এখন কথা না বেরিয়ে চলে যাব হচ্ছে কার্ডিয়াক সার্জারি ইভেন্টস গুলোতে। তো ফার্স্টে আমি যদি আমার মতো করে যাই, আমি ফার্স্টে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দিয়ে শুরু করতে চাচ্ছি। তো যদি আমি অ্যাট্রিয়াম দিয়ে আগাই, তাহলে অ্যাট্রিয়াতে আমরা কি হয়, আমার দুইটা ইভেন্টস কি হয়, সিস্টল আর হচ্ছে ডায়াস্টল হয়। তো অ্যাট্রিয়ামে আমার কার্ডিয়াক সার্জারির দুইটা ইভেন্টস আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল। তো এখন অ্যাট্রিয়াল যে সিস্টলটা, এটার ব্যাপারটা আসলে কি, এখানে কি ঘটনাগুলো ঘটে। অ্যাট্রিয়াল সিস্টল আমরা নরমালি কি জানি, যে আমাদের রাইট অ্যাট্রিয়ামের হচ্ছে যে আমাদের একটা স্পেসিফিক পয়েন্টে থাকে হচ্ছে এস এ নোড। আমরা এই যে আইটেমটা কার্ডিয়াক সাইকেল আইটেমটার আগের আইটেমে আমরা সাধারণত পড়ি আমাদের কলেজের আইটেম কার্ডে, কার্ডিয়াক এই তোমার হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফার্স্ট কার্ডে থাকে হচ্ছে আমার এই কার্ডিয়াক মাসকুলার প্রপার্টিজ, হ্যাঁ, এস এ নোড, এভি নোড, এভি নোডাল ডিলে ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। তো সেখানে আমরা জানি যে রাইট অ্যাট্রিয়ামেরই একটা স্পেসিফিক পজিশন থাকে হচ্ছে এসএনওড। এসএনওডের ডিসচার্জ হওয়ার অর্থই হচ্ছে কি অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করে। তো অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করে, বোথ অফ দ্য অ্যাট্রিয়াম এট দ্য সেম টাইম একই সাথে কন্ট্রাকশন করে, বিকজ এসএনওড একদমই কাছে। কন্ট্রাকশন যখন করে তখন হচ্ছে আমার অ্যাট্রিয়াম এর আগের কার্ডিয়াক সাইকেলে শেষ পর্যায়ে এসে অ্যাট্রিয়াম ডাইলেট হইছে ফার্স্টে, মানে ডায়াস্টল হইছে, হয়ে ব্লাড দ্বারা ফুলফিল হইছে। আমার আমি যে কার্ডিয়াক সাইকেলটা কথা আলোচনা করতেছি, সেই কার্ডিয়াক সাইকেল শুরু হচ্ছে আমার অ্যাট্রিয়াল সিস্টল দিয়ে। তো সিস্টল যখন শুরু হবে, অ্যাট্রিয়াল সিস্টলের মূল কথাটা হচ্ছে আমার অ্যাট্রিয়ামের সিস্টল হবে, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে, অ্যাট্রিয়ামের মধ্যে যে ব্লাড আছে সেই ব্লাডটা সে অ্যাক্টিভলি এমটি করে ফিল করবে কাকে, ভেন্ট্রিকলকে ফিল করাবে। এটি হচ্ছে আমার অ্যাট্রিয়াল সিস্টলের মূল উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যটাকে বলার জন্য দেখা যায় আমরা খুব মাইক্রো মিলি লেভেলে গিয়ে যদি দেখি, তো অ্যাট্রিয়াল সিস্টলকে আমরা দুইটা ভাগে আরো ভাগ করতে পারি। সেই ভাগ দুটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টলের, একটা হচ্ছে ডাইনামিক ফেজ আর একটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। খেয়াল রাখো, অ্যাট্রিয়াল সিস্টলের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড অনলি, 0.1 সেকেন্ড। আর এটাকে আবার যে দুইটা ভাগে ভাগ করতেছি, ডাইনামিক আর অ্যাডাইনামিক ফেজ, ডাইনামিক ফেজের সময়কাল হচ্ছে 0.05 সেকেন্ড, আর অ্যাডাইনামিকেরও তাই 0.05 সেকেন্ড। তো এই যে এই টাইম গুলো যে বললাম, আর আচ্ছা হ্যাঁ সেটা পরে বলতেছি। তো এই যে ডাইনামিক আর অ্যাডাইনামিক, এই কথা দুইটা কেন ভাগ করা হলো, দেখো ডাইনামিকে যখন ফেজটা যে প্রথম 0.05 সেকেন্ডে অ্যাট্রিয়ামের সিস্টলটা থাকে সর্বোচ্চ পর্যায়ে, একদম হাই লেভেলে থাকে, হ্যাঁ একদম মানে খুবই ডাইনামিক একটা কন্ট্রাকশন হয় অ্যাট্রিয়ামে। আর পরের যে অংশটা ডাইনামিক ফেজ 0.05 সেকেন্ড, সেখানে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলটা একটু পাওয়ারটা লেস থাকে এবং আস্তে আস্তে সে ডায়াস্টলের দিকে যাবে যাবে এমন একটা অবস্থা। এটা হচ্ছে আমার ডায়নামিক আর অ্যাডাইনামিকের কি মেইন কনসেপশন। ডায়নামিকে আমি বললাম যে হ্যাঁ এটা সবচেয়ে ম্যাক্সিমাম সিস্টল মানে কন্ট্রাক্টেড পজিশন, হাই লেভেল কন্ট্রাকশন। আর অ্যাডাইনামিকটা হচ্ছে হ্যাঁ হাই লেভেল কন্ট্রাকশন শেষ, আস্তে আস্তে অ্যাট্রিয়াম রিল্যাক্সের দিকে যাচ্ছে, সিস্টলের পাওয়ারটা কমে আসতেছে, এরকম একটা পর্যায়ে হচ্ছে কি অ্যাডাইনামিক ফেজ। ওটাও সিস্টলি, সেখানেও ব্লাড কিন্তু মানে এমটিং হচ্ছে, বাট দ্যাট ইজ অ্যাডাইনামিক ফেজ। এই হচ্ছে আমার একটা সিস্টলের কথাবার্তা ছিল কনসেপচুয়াল। এবার আসছে আমার অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। ঠিক আছে, আমি যেই সময়গুলা কথা বলবো শুধুমাত্র এই টাইম পিরিয়ড গুলা মনে রাখবা, কজ আমি এগুলা বলতেছি কারণ হচ্ছে আমি এগুলা মুখস্থ করছি, আর আমি একমাত্র পরীক্ষা যেগুলো ধরনের এগুলো ছাড়া মুখস্থ করিনি। ঠিক আছে, আমি হচ্ছে ভাই একজন পাস করা স্টুডেন্ট, ঠিক আছে, কোনো মতে পাস করছি ফার্স্ট ক্লাসটা। তো আমি হচ্ছে শুধুমাত্র সেই জিনিসগুলো পড়ছি, যে জিনিসগুলো না পড়লে পরীক্ষা পাস হবে না। তোমরা যারা দর্শক সারিতে আছো, তোমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা মোটামুটি একটা হাই রেজাল্ট করার স্বপ্ন দেখতেছো, আই স্যালিউট দেম। কিন্তু আমি যেটুকু বলবো সেটার বাইরে যে পড়া যাবে না এমন না, তবে আমি যেগুলা বলবো এগুলা না পড়লে পাস হবে না। সো মাইন্ড ইট। তো যেটা বলতেছিলাম যে অ্যাট্রিয়াল ডায়াস্টল তার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড যদি হয়ে থাকে, তো অ্যাট্রিয়াল ডায়াস্টলের মূলত কি হয়, আমার অ্যাট্রিয়ামটা এতক্ষণ কন্ট্রাক্ট করছে, এবার হচ্ছে ডাইলেট করবে, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে পুরো সিস্টেম, আমাদের শরীরের সিস্টেমের সার্কুলেশনের বিভিন্ন জায়গা থেকে ব্লাড হার্ট লেভেলের উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা আলটিমেটলি, আর নিচের পার্ট থেকে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে কি আর হার্টের জন্য আমার হচ্ছে করোনারি সাইনাস, এই তিনটা জিনিস দিয়ে আমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড এন্টার করবে। এই ডায়াস্টলের সময়টাতে আমার অ্যাট্রিয়ামের ফিলিং হবে। মূল কথাটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় অ্যাট্রিয়াল ফিলিং হয়, ব্লাড দ্বারা অ্যাট্রিয়ামের ফিলিং হয়, আর সিস্টলে হচ্ছে অ্যাট্রিয়ামের এমটিং হয়। এই হচ্ছে আমার অ্যাট্রিয়ামের মূল কথা। অ্যাট্রিয়ার কথাবার্তা নিয়ে খুব একটা বেশি কখনোই ফাইবারতে খুব বেশি জিজ্ঞাসা করে না, সাধারণত একটা দুইটা মানে জাস্ট ভূমিকামূলক কোশ্চেন করি। আমার যদি কার্ডিয়াক থেকে কোশ্চেন করতে হয় চলে যায় হচ্ছে আমার ভেন্ট্রিকলস এর দিকে। তো এই ছিল মোটামুটি। এখন হচ্ছে আমরা ভেন্ট্রিকলের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা ভেন্ট্রিকলের ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে ক্লাসিফিকেশনে দেখছি
যে ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলে অনেকগুলো সাব পার্ট আছে, তো সেই সাব পার্ট গুলা বুঝাই হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেলের একটা ঝামেলাটা আমি ক্লিয়ার করার জন্যই আজকে আসছি তোমাদের সাথে। দেখো ভেন্ট্রিকল মানে ভেন্ট্রিকলের দুইটা ভাগ, আবারও ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার কি ডায়াস্টল। এবার দেখো ভেন্ট্রিকুলার সিস্টল নিয়ে যখন কথা বলবো, আমি বলছি যে ভেন্ট্রিকুলার সিস্টলের কার্ডিয়াক সাইকেলের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, আর হচ্ছে কি স্লো ইজেকশন ফেজ। এখন আমি একটা একটা করে যাই। ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, তার আগে বলি ভেন্ট্রিকুলার সিস্টল তার সময়কাল হচ্ছে 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ এই স্টেপটা নিয়ে কথা বলার আগে আমি যে নামটা বললাম আইসোমেট্রিক আর হচ্ছে কন্ট্রাকশন, এই দুটা মানে বুঝো। দেখো আইসোমেট্রিক মানে কি, আইসো আমরা বলি না আইসোটোপ, আইসোমার, হ্যাঁ, তো আইসো মানে হচ্ছে সেম, আইসো মানে হচ্ছে সেম, আর মেট্রিক মানে হচ্ছে ভলিউম। হ্যাঁ, আমরা বলি না মেট্রিক টন, মানে এটা একটা ভলিউম। আইসোমেট্রিক সেম আর ভলিউম, আইসোমেট্রিক মানে হচ্ছে সেম ভলিউম। কন্ট্রাকশন ফেজ মানে হচ্ছে এখানে হার্টের কন্ট্রাকশন হবে, তো কি হয় যখন আমার ভেন্ট্রিকল হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টলের পর ভেন্ট্রিকুলার সিস্টল হয়, এটা আমরা জানি। এটা আমরা কিভাবে জানি, যে আমরা এভি নোডাল ডিলে পড়ছি এই আইটেমে আসার আগে, যে এভি নোডাল ডিলেটা হচ্ছে এসএ নোড থেকে আমার এভি নোডে ইম্পালস যাতে দেরি হয় দেখে আগে অ্যাট্রিয়াল সিস্টল হয়, এরপরে হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টল হয়। তো অ্যাট্রিয়াল সিস্টল হলে ভেন্ট্রিকল ব্লাড দিয়ে কি ভরে যায়, ভেন্ট্রিকুলার ফিলিং হয়, ভেন্ট্রিকল যখন পুরোপুরি ফিল্ড হয়ে যায় তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল হয়। তো দেখো ভেন্ট্রিকল যখন পুরোপুরি ফিল হয়ে যায়, ভেন্ট্রিকল পুরোপুরি ফিল হয়ে গেলে ব্লাডের ধাক্কায় আমার হচ্ছে এবি ভালভটা কি বন্ধ হয়ে যায়। দুই পাশের ভেন্ট্রিকলেরই আমার এবি ভালভ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যেই ভালভ আছে, রাইট সাইডে থাকে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর লেফট সাইডে থাকে হচ্ছে কি মাইট্রাল বা বাইকাসপিড ভালভ, জেনারেলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ঠিক আছে, তো যখনই আমার ভেন্ট্রিকল ব্লাড দিয়ে ভরে যায় এবং ভেন্ট্রিকলের সিস্টল শুরু হয়, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা জাস্ট শুরু করে, সেই মুহূর্তে আমার ব্লাডের আপওয়ার্ড ধাক্কায়, আপওয়ার্ড ফোর্সের কারণে আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা এরকম ছিল সেটা এরকম হয়ে যায়, থুপ করে লেগে যায়। ঠিক আছে, এই ঠুপ করে যে লেগে যায় এখানে একটা সাউন্ড প্রডিউস হয়, এই জায়গায় একটা সাউন্ড প্রডিউস হয়, যেটা নিয়ে আমার আজকের সেকেন্ড টপিকটা নিয়ে আমি কথা বলবো, হার্ট সাউন্ড। দেখো এখানে একটা সাউন্ড প্রডিউস হয়, দিস ইজ এ হার্ট সাউন্ড। এই হার্ট সাউন্ডটাকে বলা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। আমি এই দুটো টপিক এই জন্যই চুজ করছি যে কার্ডিয়াক সাইকেল বলতে বলতে হার্ট সাউন্ড পড়ায় ফেলা যায়। আমি যখন একটু পরে হার্ট সাউন্ডের কথা বলবো আমি বেশি কোনো কথা বলবোই না, হ্যাঁ, কারণ সব বলা আমার শেষ হয়ে যাবে ততক্ষণে। দেখো হার্ট যখন মানে ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করা শুরু করে, সিস্টলের প্রথমে কন্ট্রাক্ট করা শুরু করে, ভেন্ট্রিকল পুরোপুরি ব্লাড দ্বারা ফুলফিল থাকায়, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করা শুরু করে ব্লাডের আপওয়ার্ড ফোর্সের কারণে এফি ভালভটা ক্লোজার হয়ে যায় এবং সেখানে একটা সাউন্ড তৈরি হয়, সেই সাউন্ডটার নাম হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। এভি ভালভের ক্লোজার হওয়ার পর থেকে আমরা জানি আমাদের দুই ভেন্ট্রিকলেরই রাস্তা শেষ হয়েছে আরেকটা ভালভে গিয়ে, তার নাম হচ্ছে সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ, সেমিলুনার ভালভ দুই পাশে একটা করে, মানে এক জোড়া করে দুই পাশে থাকে, হার্টের মধ্যরেখার দুই পাশ দিয়ে থাকে। ঠিক আছে, এখন সেটা যদি হয়ে থাকে আমার এখন কি হবে, দেখো এভি ভালভ বন্ধ, সেমিলুনার ভালভ এখনো খোলে নাই। প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে মানে কেনর উত্তরটা হচ্ছে যে ভেন্ট্রিকল যে এই যে কন্ট্রাক্ট করা শুরু করলো, তাহলে এখন দেখো একদিকে এভি ভালভ শুরুতে ক্লোজ হয়েছে, সেমিলুনার ভালভ ক্লোজ আছে আগে থেকেই, তো দুইটা রাস্তায় দেখো ক্লোজ। আবার খেয়াল করো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা শুরু করার সাথে সাথে এভি ভালভ ক্লোজ হয়ে গেছে, ওইদিকে তখনও সেমিলুনার ভালভ ক্লোজ আছে, ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হওয়ার দুটা রাস্তাই বন্ধ। ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, কন্ট্রাক্ট করার কারণে ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড কোনো দিকেই বেরোতে পারতেছে না, দুই সাইডের ভেন্ট্রিকলের কোনো ব্লাডই দুই সাইড দিয়ে বেরোতে পারতেছে না, সেমিলুনার ভালভ বন্ধ, এভি ভালভ বন্ধ। এই কারণে এই যে কোনো সাইডে ব্লাড বের হতে পারতেছে না, ব্লাডের ভলিউম সিস্টলের শুরুতে যা ছিল ততটাই আছে, ব্লাডের ভলিউমে কোনো চেঞ্জ নাই, কিন্তু ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, ব্লাডের ভলিউমের চেঞ্জ নাই, সেই কারণে আইসোমেট্রিক, আর ভেন্ট্রিকল যে কন্ট্রাক্ট করতেছে এই জন্য এই ফেজটার নাম হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। কথাটাকে আমি বুঝাতে পারলাম কিনা, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কোশ্চেন করে জানো যে কেন এটার নাম আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ হলো। ঠিক আছে, এটা আমি আশা করি বুঝাতে পারছি। এখন কি হয়, এই যে জিনিসটা যে ব্লাডের ভলিউম সেম থাকতেছে আর হচ্ছে
ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, এতে করে কি হয়, আমার ভেন্ট্রিকলের মধ্যেকার প্রেসার, ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার খুব দ্রুত বাড়ে, শার্পলি রাইজ করে। হ্যাঁ, শার্পলি রাইজ করে। এই কারণে হচ্ছে আমার ভেন্ট্রিকুলার প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকে। প্রেসার বাড়তে বাড়তে যখন এতটাই বেড়ে যায় যে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে সেটা পালমোনারি আর্টারি প্রেসারকে, লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে সেটা অ্যাওর্টার প্রেসারকে ওভারকাম করে। রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে পালমোনারি আর্টারি প্রেসারকে, লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে অ্যাওর্টার প্রেসারকে ওভারকাম করে, তার চেয়ে বেড়ে যায়, তখন এই সেমিনোনা ভালভ দুটা খুলে যায়। তখনই সেমিনোনা ভালভ দুটা কি খুলে যায়। তো এই যে এভি ভালভ ক্লোজার হওয়া এবং সেমিনোনা ভালভ ওপেন হওয়া, এর মধ্যেকার যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এই ফেজটা বোঝাতে আমি বেশি টাইম নিলাম, কারণ এটা যদি বুঝো বাকি স্টেপগুলো, পরের স্টেপগুলো খুব সহজে বুঝবা। হ্যাঁ, তাহলে আমরা আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা বুঝতে পারলাম। এরপরে কি হলো, এই যে যখন সেমিনোনা ভালভটা খুলে যাবে, খুলে যাওয়ার সাথে সাথে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ শেষ, শুরু হবে কি আমার ইজেকশন ফেজ। ইজেকশন ফেজ আবার কি, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ আর স্লো ইজেকশন ফেজ। ইজেকশন ফেজের মূল কথা কি, ইজেক্ট মানে কি, বের করে দেওয়া, দ্রুত গতিতে বের করে দেওয়া। ম্যাক্সিমাম ইজেকশন ফেজ শুরু হবে সেমিনোনা ভালভ খোলার সাথে সাথে, এবং ব্লাড কি দ্রুত গতিতে ভেন্ট্রিকল থেকে বের হয়ে যাবে। রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড আমার পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পালমোনারি আর্টারিতে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড আমরা জানি অ্যাওর্টা দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। ম্যাক্সিমাম ইজেকশন ফেজে আমার মানে ইজেকশন ফেজের ম্যাক্সিমামটাতে হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে যতটুকু ব্লাড আমার বের হওয়া দরকার সিস্টোলার সময়, যেটাকে আমরা বলি সিস্টোলিক ভলিউম, যেটা মানে সিস্টোল যতখানি ব্লাড বের হয় তার 80% ব্লাডই বের হয় হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে। আর স্লো ইজেকশন ফেজে কি হয়, যে যতটুকু আমার সিস্টোলিক ভলিউম, সিস্টোল যতখানি ব্লাড বের হয় তার বাকি যে 20% সেটা হচ্ছে স্লো ইজেকশন ফেজে আস্তে করে বের হয় আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি ভাবে ইজেকশন ফেজের মূল কথা। তো ইজেকশনের পর আমার মানে ইজেকশন শেষ হওয়ার সাথে সাথে কি আমার ভেন্ট্রিকলের সিস্টোল টোটালটা শেষ হয়ে যায়। 0.3 সেকেন্ডের মধ্যে এই কাহিনীগুলো ঘটে। তো এই ইজেকশন ফেজের পর আমার ভেন্ট্রিকলে কিছু পরিমাণ ব্লাড পড়ে থাকে। ঠিক আছে, যে এই যে যেই ব্লাডটুকু আমার সিস্টোলের পর পড়ে থাকে সেটাকে আমার বলা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, যেটা তোমরা পরের আইটেম গুলাতে দেখতে পাবা যে এন্ড সিস্টোলিক ভলিউম কি, হ্যাঁ এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি। এই দেখো আমার ভেন্ট্রিকলের কন্ট্রাকশন যখন শুরু হয়েছে, ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হওয়ার আগে তো একটা কি রিল্যাক্সেশন ছিল, মানে সিস্টল হওয়ার আগে একটা ডায়াস্টল ছিল। তো ডায়াস্টলের পর তো ডায়াস্টলের সময় কি আমার ভেন্ট্রিকলটা আমার ব্লাড দ্বারা ফুলফিল হয়েছে। ভেন্ট্রিকলার যখন ডায়াস্টল চলে তখন কি অ্যাট্রিয়ামের সিস্টল চলে, এই কথাটা বুঝো কিনা। কারণ অ্যাট্রিয়ামের সিস্টল চলতেছে মানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলকে ফিলিং করতেছে, তার মানে ভেন্ট্রিকলের ডায়াস্টল চলে। তো ডায়াস্টল চলার সময় হচ্ছে কি আমার ভেন্ট্রিকল ব্লাড দ্বারা ফুলফিল হয়েছে। তো সিস্টল শুরু করার মুহূর্তে যে ব্লাডের ভলিউম আছে ভেন্ট্রিকলের, তার নাম কি এন্ড ডায়াস্টলিক ভলিউম, মানে ডায়াস্টল শেষে হার্টে অতখানি ব্লাড ছিল, তাহলে ওইটাকে বলে আমার এন্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে আমরা কার্ডিয়াক সাইকেল থেকে কিন্তু এই জিনিসগুলোর কনসেপশনও কিন্তু পেয়ে যাই যে ইএসভি এন্ড সিস্টলিক ভলিউম কি, ইডিভি এন্ড ডায়াস্টলিক ভলিউম কি, সেটা কিন্তু আমরা বুঝে যাই। ঠিক আছে, তো আমরা মোটামুটি এখন ইএসভিটা ভালো করে বুঝছি যে ভেন্ট্রিকুলার সিস্টল ইজেকশন শেষ হয়ে গেছে, এখন ভেন্ট্রিকলে কিছু পরিমাণ ব্লাড পড়ে আছে, যে ব্লাডটা পড়ে আছে সেটাকে বলা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। আর ইজেকশনের মাধ্যমে যে ব্লাডটা বের হয়ে গেল, এই ব্লাডটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম, যে এক স্ট্রোকে কতখানি ব্লাড বের হয়, এক ইজেকশনে কতখানি ব্লাড বের হয়, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোক ভলিউম। কথা বুঝতে পারছি? তো এটা যদি বুঝে থাকো, সিস্টল শেষ, এবার আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টলে যাব। ডায়াস্টলের আমরা 5টা সাব ডিভিশন আছে, তো একটা একটা করে আমি চাই। ফার্স্টে দেখো হচ্ছে প্রোটো ডায়াস্টলিক ফেজ। আচ্ছা, তার আগে বলি ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। সিস্টলের 0.3 ছিল, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় হচ্ছে 0.5 সেকেন্ড। তো সেটা যদি হয়, দেখো ভেন্ট্রিকুলার ডায়াস্টল, দেখো প্রোটো ডায়াস্টলিক ফেজ হচ্ছে আমার প্রথম স্টেপ ডায়াস্টলে। তো এখানে কি হয় আমার প্রোটো ডায়াস্টলিক ফেজ, ডায়াস্টল শুরু হবে এমন একটা আর কি। দেখো এখানে ইজেকশনের পর ডায়াস্টল শুরু হচ্ছে এমন একটা অবস্থা, প্রোটো ডায়াস্টলিক ফেজ, ডায়াস্টল শুরু হচ্ছে। তো ডায়াস্টল শুরু হওয়ার সময় কি হবে, শুরু হওয়ার মুহূর্তে আমার যে সেমিলোনার ভাল্ব যেটা ফার্স্টে খুলছিল, সেই ভাল্বটা আমার ক্লোজ হয়ে যাবে। সেই ভাল্বটা ক্লোজ হয়ে যাওয়ার কারণে একটা সাউন্ড প্রডিউস হবে। এই সেমিলোনার ভাল্ব প্রোটো ডায়াস্টলিক ফেজে সেমিলোনার ভাল্ব ক্লোজ হয়ে যাওয়ার কারণে যে সাউন্ডটা প্রডিউস হয়, সেই সাউন্ডকে বলা হয় সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে আমার
দুইটা হার্ট সাউন্ড আমরা পাইলাম, ফার্স্ট আর সেকেন্ড, দুটোই হচ্ছে কি আমার ভালভের সাউন্ড। ঠিক আছে, এভি ভালভ বন্ধ হওয়ার কারণে হয় ফার্স্ট হার্ট সাউন্ড, সেমিলোনার ভালভ ক্লোজিং হওয়ার কারণে হয় হচ্ছে কি সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে সেমিলোনার ভালভটা আমার প্রোডায়াস্টলিক ফেজের শুরুতেই ডায়াস্টল শুরু হচ্ছে, তাহলে আমার যেটা হলো যে ভেন্ট্রিকুলার প্রেসারটা আমার ওই যে রাইটের দিকে পালমোনারি আর্টারির প্রেসারের চেয়ে কমে আসলো, আবার যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার দিকে অ্যাওর্টার প্রেসারের চেয়ে কমে আসলো, ফলে সেমিলোনার ভালভ ক্লোজিং হয়ে গেল, সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হলো। তো এখন কি হয়, প্রোডায়াস্টলিক ফেজ এইটা হলেই কি আমার মানে এই যে ক্লোজিংটা, এই ক্লোজিং হওয়া পর্যন্ত হচ্ছে প্রোডায়াস্টলিক ফেজের সময়কাল, খুবই ছোট্ট, আর যদিও মনে রাখা লাগে না 0.04 সেকেন্ড। তো এই সময়টাতে কি হয় যে ইজেকশন ফেজের পরপরই প্রোডায়াস্টলিক ফেজ, তো কিছু মানে গতি জড়তা, কাইনেটিক ইনার্শিয়া মানে কাইনেটিক মোমেন্টামের কারণে কিছু পরিমাণ ব্লাড প্রোডায়াস্টলিক ফেজেও কি দেখা যায় যে আমার বের হয়ে যাচ্ছে, যদিও হার্টের ইজেকশন শুরু হয়েছে, সরি মানে কি বলবো ডাইলেশন শুরু হয়েছে, স্টিল ওই মোমেন্টামের কারণে কিছু পরিমাণ ব্লাড হচ্ছে আমার এই সেমিলোনার ভালভ দিয়ে আমার উপরের দিকে উঠে যায়। আর এই যে ডায়াস্টল শুরু হয়েছে এর জন্য যে সেমিলোনার ভালভটা ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে যাওয়া পর্যন্তই হচ্ছে কি আমার প্রোটোডায়াস্টলিক ফেজ। প্রোটোডায়াস্টলিক ফেজ সেমিলোনার ভালভ ক্লোজ হওয়ার সাথে সাথেই শেষ। সেমিলোনার ভালভ ক্লোজ হওয়ার সাথে সাথেই আমার নেক্সট ফেজটা শুরু, যেটা হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। দেখো আইসোমেট্রিক কন্ট্রাকশনটা যদি তুমি ভালো করে বুঝে থাকো, ওই কথাগুলোকে এখন আমি উল্টা দিকে চালাবো, দেখো আইসোমেট্রিক রিল্যাক্সেশন হয়ে যাবে। দেখো কি হয়েছে, আমি কন্ট্রাকশনের মূল কথা ছিল এই ভালভ ক্লোজ হবে, সেমিলোনার ভালভ খুলবে, এর মধ্যেকার যে সময় আমি উল্টা কথাটা বলবো, সেমিলোনার ভালভ ক্লোজ হয়েছে, এভি ভালভ খুলবে, এর মধ্যেকার যে সময় সেটাই হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। ইজি কথা, যে আমার সেমিলোনার ভালভ ক্লোজ হয়েছে, এখন হার্টের মধ্যে উপর থেকে কোনো ব্লাড নামতে পারবে না, হার্টের মধ্যে ভেন্ট্রিকুলার ডাইলেশন ডায়াস্টল চলতেছে, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসার ডাইলেশন হওয়া হচ্ছে, বাট তার মধ্যেকার প্রেসার ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার এতটাও কমে নাই যে সেটা অ্যাট্রিয়ার চেয়ে কমে গেছে, এতটা কমে নাই, সেই কারণে আমার এখনো এভি ভালভটা বন্ধ আছে। সেমিলোনার ভালভ ক্লোজ হয়েছে, এভি ভালভ বন্ধ আছে, ফলে উপর থেকে কোনো ব্লাড নামতেছে না সেমিলোনার ভালভ দিয়ে, অ্যাট্রিয়াম থেকে কোনো ব্লাড কি এভি ভালভ দিয়ে ঢুকতেছে না ভেন্ট্রিকলে, ফলে ভেন্ট্রিকলে আমার সেমিলোনার প্রোটোডায়াস্টলিক ফেজের পর যতখানি ব্লাড ছিল, ব্লাড বাড়তেছেও না কমতেছেও না, কিন্তু আমার হার্ট কি ডাইলেট করতেছে, ডায়াস্টল হচ্ছে। তাহলে আইসোমেট্রিক ব্লাডের ভলিউমের সে আগের মতো কোনো কি ভলিউমের চেঞ্জ নাই, কিন্তু হার্ট কি ডায়াস্টল হচ্ছে, ডাইলেশন রিল্যাক্স হচ্ছে, ডায়াস্টল হচ্ছে, এই জন্য আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। ঠিক আছে, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এই যে রিল্যাক্স হতে থাকে, হতে 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 ভেন্ট্রিকলের মধ্যেকার প্রেসার ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার এতখানি কমে যায় যে সেটা অ্যাট্রিয়ামের প্রেসারের চেয়েও নেমে আসে, অ্যাট্রিয়াম ইন্ট্রাঅ্যাট্রিয়াল প্রেসারের চেয়েও ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার কি কমে যায়। ফলে কি হয়, আমার এই আইসোমেট্রিক রিল্যাক্সেশনের লাস্টে এসে আমার এভি ভালভটা খুলে যায়, এই এভি ভালভটা খোলা পর্যন্তই ছিল হচ্ছে আমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের সময়কাল। ঠিক আছে, যখনই আমার এভি ভালভটা খুলে গেল, তখনই আমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ শেষ, শুরু আমার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের শুরুটা কিভাবে হচ্ছে, ওই যে আগেরটার শেষ দিয়ে, সবসময় দেখবা যে স্টেপ গুলা আগেরটা শেষ পরেরটা শুরু, হ্যাঁ এভাবে একটার গায়ের সাথে আরেকটা লাগানো, যে আমার এভি ভালভ খুলে গেল, এটা হচ্ছে আমার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের শুরু, এবং খুলে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমার অ্যাট্রিয়াল সিস্টল শুরু হয়। এখানে এখন খেয়াল রাখবা যে আমরা দুইটা একটু কোঅর্ডিনেট করব, যখনই আমার এভি ভালভ খুলে গেল, আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে হচ্ছে আমার মানে এভি ভালভ খোলার সাথে সাথে অ্যাট্রিয়াম থেকে কিছু ব্লাড হচ্ছে আমার মানে এই গ্র্যাভিটির কারণে ফাঁস করে আমার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার চলে আসবে, কারণ অ্যাট্রিয়ামে তখন ব্লাড ফিলিং হচ্ছে, হ্যাঁ অ্যাট্রিয়ামে তখন ব্লাড ফিলিং হচ্ছে, এই ভালভ খুলে যাওয়ার কারণে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার মধ্যে খুব র্যাপিডলি দ্রুত গতিতে খুব রাশ করে ঢুকবে ভেন্ট্রিকুলার মধ্যে, হ্যাঁ কারণ ভেন্ট্রিকুলার একদম খালি, খুব র্যাপিডলি রাশ করে ব্লাড ঢুকবে, এই যে রাশ করে ব্লাড ঢুকে খুব দ্রুত গতিতে ব্লাডটা যে ঢোকে, এই খালি ভেন্ট্রিকলে, অলমোস্ট খালি ভেন্ট্রিকলে এই রাশিং অফ ব্লাডের জন্য হার্টে আরেকটা সাউন্ড প্রডিউস হয়, এই রাশিং অফ ব্লাডের জন্য, এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে ডিউ টু রাশিং অফ ব্লাড থ্রু দ্য এভি ভালভ ইনটু দ্য ভেন্ট্রিকল, এই যে সাউন্ডটা প্রডিউস হয়, এই সাউন্ডটাকে বলা হয় হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। এটা যেন আমরা খেয়াল করি,
ঠিক আছে, তাহলে থার্ড হার্ট সাউন্ডটা কিভাবে প্রডিউস হলো সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম, যে ডিউ টু রাশিং অফ ব্লাড in the fast rapid filling phase, due to rushing of blood through the atrioventricular valve into the ventricle, the sound produces is called third heart sound. ঠিক আছে, তো এখন এই যে ফিলিং হইলো, এই যে ফিলিং হচ্ছে, এই ফিলিং হতে থাকবে, এটা হচ্ছে আমার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তো এই যে হতে থাকবে করতে করতে একটা পর্যায়ে যে আমার হচ্ছে ফিলিংটা একটু স্লো হয়ে যাবে। আমার নেক্সট স্টেপটা হচ্ছে স্লো ফিলিং ফেজ। হ্যাঁ, যে মানে অনেক ভেন্ট্রিকল অনেকখানি ব্লাড দ্বারা ভরে গেলে কি হয়, যে তখন আর ভেন্ট্রিকল মানে খুব মধ্যেকার বেশি ব্লাড ঢোকে না। আর হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের মুখটা তো নিচের দিকে থাকে, বন্ধ হইলে হচ্ছে সোজাসুজি হয়। ন্যাচারালি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা নিচের দিকে থাকে, এখন যখন এখানে ব্লাড জমতেছে, তো ব্লাডের থাকা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা একটু মানে ক্লোজিং এর দিকে চলে যায় আর কি। হ্যাঁ, ক্লোজ হচ্ছে এমন একটা ভাব। তো এই কারণে আমার ব্লাডের ফিলিংটা একটু স্লো হয়ে আসে। তো এই জন্য নেক্সট ফেজটাকে বলা হয় হচ্ছে স্লো ফিলিং ফেজ। এখানেও ব্লাড আসে, তবে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের চেয়ে কম। আমার নেক্সট স্টেপটা হয় হচ্ছে আমার যখন অ্যাট্রিয়ামের সিস্টলটা হয়। আমরা জানি ভেন্ট্রিকুলার ডায়াস্টলের একদম শেষ পর্যায়ে গিয়ে অ্যাট্রিয়ামের সিস্টলটা হয়। তো এই যে সিস্টলটা যখন হয়, তখন আমার ভেন্ট্রিকুলার যে স্টেপটা চলে তার নাম হচ্ছে লেট র্যাপিড ফিলিং ফেজ। লেট র্যাপিড ফিলিং ফেজ। লেট র্যাপিড ফিলিং ফেজ অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে, ওই সময়টাই হচ্ছে আমার অ্যাট্রিয়ামের সিস্টল হয়। এই কোশ্চেনটা ভাইভাতে খুব ধরে যে তোমার অ্যাট্রিয়ামের সিস্টল যখন চলে তখন ভেন্ট্রিকুলার কোন স্টেপটা চলে। হ্যাঁ, সুন্দর করে উত্তরটা দিতে হবে, যখন অ্যাট্রিয়ামের সিস্টল চলে তখন আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের লেট র্যাপিড ফিলিং ফেজটা তখন চলে। হ্যাঁ, অ্যাট্রিয়াল সিস্টলের কারণে কি হয়, লেট র্যাপিড ফিলিং ফেজে আবার সামান্য পরিমাণ একটু ব্লাড ছোট্ট করে একটা হ্রাস হয়, খুব সামান্য পরিমাণ একটা রাশিং অফ ব্লাড আবার হয়। তো এই যে লাস্ট একটা রাশিং অফ ব্লাড হইলো ছোট্ট সামান্য পরিমাণে, ফর খুবই কম 0.167 সেকেন্ড, মুখস্থ করার দরকার নেই। তো এই সামান্য একটু রাশিং এর জন্য আমার হার্টের লাস্ট এবং 4 নাম্বার সাউন্ডটা প্রডিউস হয়। সেই 4 নাম্বার সাউন্ডটাকে বলা হয় হচ্ছে আমার ফোর্থ হার্ট সাউন্ড। আমার কিন্তু হার্ট সাউন্ড পড়ানো শেষ। ঠিক আছে, আমি এখন শুধু কার্ডিয়াক সাইকেল বাকি জিনিসগুলো পরে তোমাদের আজকে বিদায় দিয়ে দিব। তো এই হচ্ছে আমার ফোর্থ হার্ট সাউন্ড, এই জেনারেট হইলো আমার লেট র্যাপিড ফিলিং ফেজে। ঠিক আছে, তো এইটা যখন হয়ে যাবে লেট র্যাপিড ফিলিং ফেজ, আমার অ্যাট্রিয়াম সিস্টল হইলো, এই যে ব্লাড রাশ করে আমার ভেন্ট্রিকুলার ঢুকলো, আমার লেট র্যাপিড ফিলিং ফেজ শেষ, আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টলও শেষ। এখন হচ্ছে আবার আমার কি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে। তো এই যে আমার লেট র্যাপিড ফিলিং ফেজ শেষ হওয়ার সাথে সাথে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা যে শেষ হইলো, এই ডায়াস্টল শেষ হওয়ার পর সিস্টল হওয়ার ঠিক আগ মুহূর্তে ভেন্ট্রিকুলার যে ব্লাডটা আছে, এই ব্লাডটাকে বলা হয় হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম। এন্ড ডায়াস্টলিক ভলিউম, ডায়াস্টলের শেষে যে ভলিউমটা ভেন্ট্রিকলে পড়ে থাকে সেটা হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম। ঠিক আছে, ভ্যালুটা একটু দেখে নিবা, আমার এখন তো মনে নেই, মুখস্থবিদ্যা আমার একটু কম, আমার বুঝতে ভালো স্টুডেন্ট না। তো যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস গুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করে একটা ছবি দেখা বাকি জিনিসগুলো বুঝাবো। সেটা হচ্ছে আমার কোশ্চেনটা খুব রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট টেক প্লেস ডিউরিং কার্ডিয়াক সাইকেল। একটা মানে আমাদের হার্টে তো এই যে ইভেন্টস গুলো চললো এতক্ষণ ধরে, একটা কার্ডিয়াক সাইকেলে আমার এতগুলা কথা বললাম, এতগুলা কনসেপচুয়াল কথাবার্তা বুঝাইলাম। ঠিক আছে, এসবগুলা দেখো 0.8 সেকেন্ডের মধ্যে আমার এই সবগুলো ঘটনা ঘটতেছে। তো এই যে ঘটনাগুলা ঘটে, এতে করে আমার হার্টের মধ্যে কি কি চেঞ্জ গুলা আসে, সেই চেঞ্জ গুলা আমার লিখতে বসে যে হোয়াট আর দ্য চেঞ্জেস ডিউরিং টেক প্লেস ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল। দেখো ফার্স্ট চেঞ্জটা আমরা বলবো হচ্ছে চেঞ্জ ইন প্রেসার। চেঞ্জ ইন প্রেসার, কিসের প্রেসার? ব্লাডের প্রেসার। কোথায় সেই প্রেসার? একটা হচ্ছে ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেসার চেঞ্জ, একটা ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ। ঠিক আছে, এবং একই সাথে কি আমার অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, এখানেও প্রেসার চেঞ্জ হয়। দেখো প্রেসার চেঞ্জটা কি, যে আমি যে বলতেছিলাম যে ভেন্ট্রিকলের আইসোমেট্রিক কন্ট্রাকশন, আইসোমেট্রিক রিল্যাক্সেশনে যে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতে করতে তার প্রেসার বেড়ে যায়, যে প্রেসারটা পালমোনারি আর্টারির প্রেসারকে ক্রস করে। হ্যাঁ, আবার ভেন্ট্রিকুলার আইসোমেট্রিক রিল্যাক্সেশনে ভেন্ট্রিকুলার ডায়াসল হতে হতে ভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা অনেক কমে যায়, যেটা অ্যাট্রিয়াল প্রেসার কি হচ্ছে আমার তার চেয়ে কমে যায়। তাই যে প্রেসার নিয়ে কথাবার্তা চলছে, প্রেসার কিন্তু উঠানামা করতেছে। একইভাবে অ্যাট্রিয়ামে কিন্তু যখন ব্লাড ফুলফিল হয়ে যায় ইন্টারঅ্যাট্রিয়াল প্রেসার বেড়ে যায়, যখন অ্যাট্রিয়াম সিস্টল করে ব্লাড ছেড়ে দেয় ভেন্ট্রিকলকে, তখন কিন্তু ইন্টারঅ্যাট্রিয়াল প্রেসার কমে যায়। ঠিক আছে, তো এই তাহলে কিন্তু আমার প্রেসার চেঞ্জ গুলো হচ্ছে। নেক্সট কি আমার চেঞ্জ অফ ভলিউম। ভলিউম অবশ্যই চেঞ্জ হচ্ছে, আমার ব্লাড আসতেছে, ব্লাড যাচ্ছে অ্যাট্রিয়ামে, ভেন্ট্রিকলে, তো ব্লাড আসলে ব্লাড ভলিউম বাড়ে, ব্লাড চলে গেলে ভলিউম কমে যায়, তাহলে ভলিউমের চেঞ্জ হচ্ছে। নেক্সট আমরা কি বলবো, এই যে আমরা পুরা বর্ণনায় ভেন্ট্রিকুলার বর্ণনায় 4টা হার্ট সাউন্ড বের করতে পারছি, তাহলে আমার হার্ট সাউন্ড
প্রডিউস হয়, বলতে পারো প্রোডাকশন অফ হার্ট সাউন্ড, ঠিক আছে, প্রোডাকশন অফ অ্যাপেক্স বিট, যেটা কিনা অ্যাপেক্স বিট তো তোমরা অ্যানাটমিতে পড়ছো, যে আমি এখন আজকে ডিসেম্বর মাস তোমাদের সাথে কথা বলতেছি, সো যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে এমবিবিএস বিডিএস তোমরা অবশ্যই থোরাক্স কার্ড পড়ছো, এবং থোরাক্স কার্ড পড়ার অর্থ হচ্ছে তোমরা হার্ট পড়ছো, হার্টের অ্যাপেক্স বিট পড়া ছাড়া তোমাদের হার্টের কোনো আইটেমই পাস হবে না। তো তাই অ্যাপেক্স বিটটা যে প্রডিউস হয়, এটা তো আমার হার্টটা যখন বিট করে অ্যাপেক্স এর বিটটা তো তখনই হয়। আর হার্টের বিট করার অর্থ কি, মেইনলি ভেন্ট্রিকলের বিট মানে ভেন্ট্রিকলের সিস্টল, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কি মানে অ্যাপেক্স বিট আলটিমেটলি প্রডিউস হয়। তো এটা একটা চেঞ্জ, যে প্রোডাকশন অফ হার্ট, প্রোডাকশন অফ হার্ট সাউন্ড, প্রোডাকশন অফ অ্যাপেক্স বিট। তারপরে বলতে পারো প্রোডাকশন অফ পালস। প্রোডাকশন অফ পালস কেন, পালসের সংজ্ঞা যখন তোমরা পড়বা ইনশাআল্লাহ সামনে, যে কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস গুলোর কারণে আমাদের আর্টারিতে একটা পালসেটিং ওয়েভ জেনারেট হয়, যেটা আমরা বাইরে থেকে ফিল করতে পারি না করতে পারি, যেমন রেডিয়াল পালস ফিল করতে পারি। সেই যে পালসটা জেনারেট হয়, মানে যে মানে ওয়েভটা জেনারেট হয়, সেটাই হচ্ছে কি আমার পালস। তো সেটার পেছনে দেয় কি কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেলের একটা চেঞ্জ হচ্ছে প্রোডাকশন অফ পালস, ঠিক আছে। আর আমার কিছু ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, কিছু ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, যে ইলেকট্রিক্যাল চেঞ্জ গুলাকে আমরা ধরতে পারি কিসের মাধ্যমে, ইসিজির মাধ্যমে। ইসিজি যে আমরা করি, ইসিজি না আমরা অনেক কোর্স করি, এটা সেটা করি, ঠিক আছে। তো এই যে আমরা মেইনলি কার্ডিয়াক সাইকেলের যে সময় যে ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়, কার্ডিয়াক সাইকেল তো আমরা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি না, যে এটা সুই দিয়ে ফোটা করে ভিতরে দেখবো যে হ্যাঁ কি হচ্ছে হার্টের মধ্যে, সেটা তো সম্ভব না। তাহলে এখন কার্ডিয়াক সাইকেল ঠিকঠাক মতো চলতেছে কিনা, হার্টে কোনো ডিজিজ দেখবো কেমন। কার্ডিয়াক সাইকেল যখন হয় তখন আমার হার্ট এবং তার চারিপাশে এনভায়রনমেন্টে একটা কি ইলেকট্রিক্যাল চেঞ্জও আসে, সেই চেঞ্জটা দেখে দেখে আমরা বুঝতে পারি কার্ডিয়াক সাইকেল কোনো অ্যাবনরমালিটি হচ্ছে কিনা, যেটাকে আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি। আর সাথে হচ্ছে আমার হার্ট যখন বিট করে তখন হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড যায়, সাথে পালমোনারি সার্কুলেশনে ব্লাড যায়, তাহলে আমি সিস্টেমিক পালমোনারি সার্কুলেশনে কি প্রত্যেক বিটে বিটে চেঞ্জ আসে। তো এগুলো সবই হচ্ছে কি আমার চেঞ্জেস দ্যাট টেক প্লেস ডিউরিং কার্ডিয়াক সাইকেল। ব্রিটেনের মতো করে আমরা মুখস্থ করব পয়েন্ট করে, যে 6টা বা 7টা পয়েন্ট আছে বিভিন্ন বই থেকে তোমরা যেভাবে পড়ো, সে পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। এটা রিটেনের জন্য স্পেশালি পড়বা, আর রিটেনের জন্য মুখস্থ করলে ভাইভাতে এমনি পারবা, ঠিক আছে, ভাইভা তো ধরে মাঝে মধ্যে। এখন আমি তোমাদেরকে একটু ছোট করে স্ক্রিন শেয়ারে চলে যাব। দেখো তোমরা, তোমাদের সামনে আমি একটা জগৎ বিখ্যাত ছবি হাজির করছি, হ্যাঁ, যে ছবি ছাড়া মেডিকেল লাইফ অসম্পূর্ণ। তো ছবিটা কি তোমরা সবাই চিনো মোটামুটি ভাবে, এটা গাইটন থেকে কালেক্ট করা একটা ছবি, যেটাতে দেখানো হচ্ছে যে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্ট ইভেন্টস ডিউরিং কার্ডিয়াক সাইকেল। হ্যাঁ, এই ছবিটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা মোটামুটি এতদিনে সবাই জানো, তারপর আমি বলতেছি যে আমাদের পরীক্ষায় রিটেন যে কোশ্চেন গুলো থাকে কার্ডিয়াক সাইকেল থেকে, তার কোশ্চেন গুলো হয় হচ্ছে এরকম, যে ড্র এন্ড লেভেল ডিফারেন্ট ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল উইথ এ ডায়াগ্রাম, অথবা ড্র এন্ড লেভেল ভেন্ট্রিকুলার ইভেন্টস ডিউরিং এ কার্ডিয়াক সাইকেল উইথ ডায়াগ্রাম, অথবা বলে যে ডিসক্রাইব কি প্রেজেন্ট উইথ এ ডায়াগ্রাম বা প্রেজেন্ট মেক এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অন ventricular pressure changes and volume changes during a cardiac cycle, during a normal cardiac cycle. তো যেভাবেই থাকুক না কেন, আমার কোশ্চেনের মূল কথা হচ্ছে যে এই যে পুরা ভেন্ট্রিকুলার মানে কার্ডিয়াক সাইকেলটা আমরা পড়লাম, কার্ডিয়াক সাইকেলের অ্যাট্রিয়ামে তো তেমন বিশেষ কোনো ঘটনা ঘটে না, ঠিক আছে, ঘটনা যা ঘটার ঘটে হচ্ছে সব ভেন্ট্রিকুলার মধ্যে জটিলতা। তো ভেন্ট্রিকলে এই যে ঘটনাগুলো ঘটে, এতে করে আমার ভেন্ট্রিকলে কোন অবস্থায় কিরকম ভলিউম থাকে, কোন অবস্থায় আমার ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার কিরকম থাকে, সেই জিনিসটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের দেখাইতে বলে। তো এইটা হচ্ছে সেই ছবিটা। ছবিটার দিকে যদি ভালো করে খেয়াল করো, দেখো এই ছবিটার মধ্যে 4টা আলাদা আলাদা লাইন আছে। দেখো প্রথমে উপরে যে লাইনটা আমি এখন জুম করতেছি, এই লাইনটা হচ্ছে আমার প্রেসার চেঞ্জের লাইন, ঠিক আছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ। হ্যাঁ, যে ঢেউ খেলে খেলে যে পাহাড়ের ঢিবির মতো উঠে গেছে, সরি, এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ। তারপরে দেখো যে নীল ওয়েভটা গেছে একটা সমুদ্রের ঢেউর মতো, এই নীল ওয়েভটা হচ্ছে আমার কি ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ, ঠিক আছে। এরপরে দেখো হলুদ একটা মানে আছে, একটা গ্রাফ আছে, যে গ্রাফটা হচ্ছে মূলত ইসিজি। হ্যাঁ, একটা কার্ডিয়াক সাইকেলের সাথে ইসিজি কিভাবে কোইনসাইড করে সেটা একটু দেখানো হয়েছে। আর লাস্টলি আমার একটা ছোট মানে একটা স্ট্রেট ওয়েভি রেড লাইন দিয়ে আমার হার্ট সাউন্ড গুলো একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে।
তো মূলত আমরা এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা আমরা আঁকা শিখবো, কিন্তু কতটুকু আঁকা শিখবো? আমরা শুধুমাত্র উপরের এই রেড লাইনটা আর নিচের এই ব্লু লাইনটা, দ্যাট মিনস আমরা ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ আর ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ, এই দুইটা লাইন হচ্ছে কি আমরা আঁকা শিখবো। আইদার আমাদের বলতে পারে কয়েকটা কোশ্চেন যে ওই যে পুরো এই রেড লাইন আর ব্লু লাইন দুইটা একটা বললো, মানে বললো যে তোমার ডায়াগ্রামিক্যাল প্রেজেন্টেশন দাও যে ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার আর ভলিউম চেঞ্জ, আইদার অথবা আলাদা আলাদা করে বলতে পারে যে ডিসক্রাইব দ্য ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ ডিউরিং কার্ডিয়াক সাইকেল উইথ ডায়াগ্রাম, বলতে পারে নাও বলতে পারে, বাট বলুক আর না বলুক তোমাকে তখন শুধুমাত্র এই রেড লাইন টাকতে হবে। আর যদি বলা যায় ডেসক্রাইব দ্য ইন্টারভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ ডিউরিং কার্ডিয়াক সাইকেল উইথ ডায়াগ্রাম, তো তখন তোমার শুধুমাত্র এই ব্লু লাইন টাকতে হবে। বুঝতে পেরেছো? এখন দেখো এই ছবিটা নিয়ে আমি একটু গবেষণা করব, প্লাস তোমাদের ওই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দিব যে রাইট অ্যাবাউট দ্য ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ আর ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ ডিউরিং কার্ডিয়াক সাইকেল। দেখো উত্তরগুলো আমাদের অলরেডি পড়া শেষ, আমি এখন দেখো প্রত্যেকটা স্টেপ ধরে ধরে যাব। দেখো রেড লাইনটা যদি বলি যে ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ ডিউরিং কার্ডিয়াক সাইকেল, দেখো ফার্স্টে কি হয়, এই যে শুরুটা হয়েছে দেখো এভি ভালভ, এই যে দেখো ক্লোজ হয়েছে, ঠিক আছে, এভি ভালভটা যে ক্লোজ হয়েছে, এভি ভালভটা ক্লোজ হয়েছে, এখান থেকে আমার কার্ডিয়াক সাইকেলের শুরু। দেখো লেভেলিংটা করা আছে হচ্ছে অ্যাওর্টিক ভালভ, মানে এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল দিয়ে দেখানো হয়েছে, অ্যাওর্টিক ভালভ ওপেন্স। তাহলে এই যে সময়কালটা, এই সময়কালটা কি দিয়ে দেখানো হয়েছে? আইসোমেট্রিক কন্ট্রাকশন, ঠিক আছে, আইসোভলিউমিক কন্ট্রাকশন নয়, আইসোমেট্রিক কন্ট্রাকশন। তো আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন ফিসে দেখো প্রেসার চেঞ্জটা কি হচ্ছে, একটা শার্প রাইজ, একটা শার্প রাইজ। আমার লেখার সময় এভাবেই বলতে হবে, লিখতে হবে, বলার সময় কিভাবে বলতে হবে যে এখানে একটা আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে এটা দেয়ার ইজ এ শার্প রাইজ ইন ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার। তারপরে দেখো ইজেকশন ফেজটা যদি খেয়াল করো, এখানে ছবিতে ম্যাক্সিমাম আর স্লো ইজেকশন আলাদা করে দেওয়া নাই, জেনারেলি বলা হয় হচ্ছে যে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে যদিও আমার ব্লাড বের হয়ে যায়, কিন্তু ওই যে ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হচ্ছে সেই মোমেন্টামের কারণে আমার ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার তখন ওই কিছুটা বাড়ে। আর স্লোতে এসে দেখো ওই যে শেষে এসে কমে যায়, হ্যাঁ, উঠে আবার যে ঢেউয়ের মতো উঠে আবার লাস্টে কমে গেছে। এই যে তোমার যেটা কিনা রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন মানে হচ্ছে প্রোডায়াস্টলিক ফেজের কাছাকাছি অংশে গিয়ে কি একদম কমে গেছে, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে আইসোভলিউমিক রিল্যাক্সেশনটা, যেটা এই যে সেকেন্ড এই যে এই অংশটা আইসোভলিউমিক রিল্যাক্সেশন, এখানে দেখো ওই যে যেভাবে আমার বাম পাশেরটা উঠছিল, এই যে বাম পাশেরটা যে এরকম উঠছিল, এই যে দেখো ডান পাশেরটাও কি সেই একই ভাবে কি নামতেছে, হ্যাঁ। এই যে আমার এই মার্কিংটা একটু খেয়াল করো, এই যে এখানে যেভাবে শার্পলি রাইজ করছিল, এখানে ধরো কি নিচের দিকে নামতেছে, শার্পলি ফল করছে। তো দেখো এখানে এই যে শার্পলি ফল করতেছে এই জায়গাটা আমার হচ্ছে দেখো কি, এই যে আইসোভলিউমিক কন্ট্রাকশন, এটা হচ্ছে আইসোভলিউমিক আইসোমেট্রিক রিল্যাক্সেশন। তার মানে বলতে হবে ইন মানে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার শার্পলি কি ফলস, শার্পলি ফলস। এরপরে দেখো এই যে এখানে এভি ভালভটা খুলে গেছে, মানে হচ্ছে আমরা লাস্টে বলছিলাম যে আইসোভলিউমিক রিল্যাক্সেশনের শেষে এভি ভালভটা খুলে যাবে। তারপরে দেখো যে ব্লাডের ফিলিং হবে, এই ফেজগুলোর নাম আমরা একটু দেখি, যে র্যাপিড ইনফ্লো মানে হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, আর ডায়াস্টেসিস মানে হচ্ছে স্লো ফিলিং ফেজ। এই দুটো ফিলিং ফেজে দেখো কি হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, এটা হচ্ছে আমার স্লো ফিলিং ফেজ, এখানে হচ্ছে ব্লাডটা ফিলিং হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমার কিন্তু প্রেসার কিন্তু ভেন্ট্রিকলে খুব একটা বাড়তেছে না, খুব ধীরে বাড়তেছে, সেটা একটু বলতে পারো। দেখো মজাটা হচ্ছে আমার এই জায়গাটা এসে, মজাটা কি দেখো, এই স্টেজের নামটা হচ্ছে আমার স্লো ফিলিং ফেজ, মানে হচ্ছে এখানে দেখো অ্যাট্রিয়াল সিস্টলটা হয়েছে, এই ফেজটার নাম হচ্ছে আমার স্লো ফিলিং ফেজ। স্লো ফিলিং ফেজে কি হয় দেখো, এই যে ভেন্ট্রিকুলার প্রেসারটা ছোট্ট করে একটা রাইজ করছে, ছোট্ট করে রাইজ করছে, দেখো পুরা এখান থেকে শুরু করে আমার এই জায়গাটা থেকে শুরু করে আমার এই যে এরিয়া, এই পুরোটা হচ্ছে আমার কি ডায়াস্টলের এরিয়া। ডায়াস্টলের এরিয়াতে কোনোখানে কিন্তু আমার প্রেসার রাইজ করে নাই, এই একটা জায়গায় এসে হঠাৎ করে কি আমার প্রেসারটা রাইজ করলো। তোমাকে ভাইভাতে একটা কোশ্চেন করতে পারে যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের এমন একটা জায়গা আছে যেখানে কিনা কি ভেন্ট্রিকুলার প্রেসারটা হঠাৎ করে রাইজ করে, সেই জায়গাটা কি? তো আমার উত্তরটা হচ্ছে কি লেট র্যাপিড ফিলিং ফেজ, যেটা কিনা অ্যাট্রিয়াল সিস্টলের সময় হয়। তাহলে এখানে লেট র্যাপিড ফিলিং ফেজে দুটো কোশ্চেন আছে, লেট র্যাপিড ফিলিং ফেজে এক্সট্রিমে কি চলে, অ্যাট্রিয়াল সিস্টল, আর হঠাৎ করে একটা প্রেসার রাইজ হয় সেটা কোথায়, ডায়াস্টলের সময়, সেটাও কি লেট র্যাপিড ফিলিং ফেজ। তারপরে দেখো যে আবার ইয়ে শুরু হয়েছে, এই যে আমার হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি বলবো,
আমার নেক্সট সাইকেলের আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন। তো তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমার প্রেসার চেঞ্জটা কিন্তু আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এই ছবিটা আমাদের আঁকা শিখতে হবে, মার্কিংটা এবং যেভাবে যেভাবে এখানে মার্কিং গুলা মানে এই যে স্কেলিংটা, এই যে স্কেলিংটা এখানে আছে, সরি এখানে যে স্কেলিংটা আছে আমাদের হাতে বাম পাশে, স্কেলিংটাকে ভালো করে শিখতে হবে। প্লাস হচ্ছে আমার এখানে যে মার্কিং গুলা যেভাবে যেভাবে করা আছে, এই মার্কিং গুলা কিন্তু কোনোটা কিন্তু মিস দেওয়া যাবে না, কজ টিচাররা এই কোশ্চেনটা দেয় হচ্ছে স্টুডেন্টরা এই ছবিটা আঁকা জানে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তুমি লেখা এক দুই শব্দ কম লিখতে পারো, কিন্তু ছবিটা কোনোভাবে কম্প্রোমাইজিং না এখানে। সো গেল এটা আমার ভলিউম চেঞ্জ, সরি প্রেসার চেঞ্জ কিন্তু আমরা শেষ করে ফেললাম। এটা আমরা লেখার সময় রিটেনে আসলে আমরা হচ্ছে সিস্টোল আর ডায়াস্টল আলাদা করে লিখবো। যে সিস্টোলের সময় আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন এরকম, ইজেকশন এরকম। আমার ডায়াস্টলের সময় পুরো ডায়াস্টলিক এরকম, মানে 5টা ফেজ 5টা পয়েন্ট। আমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন এরকম, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ আর স্লো ফিলিং ফেজ এরকম, মানে কোনো কমে না, সরি বাড়ে না, অলমোস্ট একই থাকে। আর লেট র্যাপিড ফিলিং ফেজে হঠাৎ সামান্য একটু বৃদ্ধি পায়। তো এইভাবে আমরা হচ্ছে রিটেনে লিখবো প্রেসার চেঞ্জটা। এখন আসে আমরা ভলিউম চেঞ্জটা দেখে। ভলিউম চেঞ্জ খুব সহজ। দেখো ভলিউম চেঞ্জটা একটু খেয়াল করো, আমি আমার এই জুমের মার্কার দিয়ে দেখাচ্ছি, আমার পিসি নাই। তো দেখো শুরুটা করতেছি আমি কোথা থেকে, শুরুটা করতেছি আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ থেকে। সোজা কথায় ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলে দেখো আমরা বলছি যে আইসোমেট্রিক, দ্যাট মিন্স দেখো এখানে লাইনটা হচ্ছে একদম স্ট্রেট হরাইজন্টাল, প্রেসার উঠেও না প্রেসার নামেও না, মানে সোজা কথা আইসোমেট্রিক যেহেতু, কজ ভলিউমের চেঞ্জ হয় তুমি বলবো যে আইসোমেট্রিক কি কন্ট্রাকশন ফেজে ভলিউমে কোনো চেঞ্জ হয় না। দেখো ইজেকশন ফেজ, ইজেকশন ফেজে কি আমার ভলিউমটা কমে গেল, তুমি বলবো যে দেয়ার ইজ এ কুইক ডিক্রিজ ইন ভলিউম অফ কুইক ডিক্রিজ ইন ইন্ট্রাভেন্ট্রিকুলার ভলিউম ডিউরিং ইজেকশন ফেজেস। দেখো এই যে এই ছবিটা খেয়াল করো, এই যে কমে গেছে। ঠিক আছে, কমে যাওয়ার পরে খেয়াল করো আমরা যখন আবার চলে আসলাম কোথায়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এবার আমরা লিখবো ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলার সময় কি বলবো, ফার্স্ট হচ্ছে প্রোডায়াস্টলিক ফেজ। প্রোডায়াস্টলিক ফেজে হচ্ছে আমার যদিও বা এখানে সেমিনাল ভালভ ক্লোজ হয়, বাট ওই যে ইজেকশনের মোমেন্টামের কারণে আমার কিছু ব্লাড কি তখনও ওই যে যেটা বলছিলাম যে সেমিনাল ভালভ দিয়ে বের হয়ে যায়। তো কিছু ব্লাড বের হয়ে যাওয়ার কারণে প্রোডায়াস্টলিক ফেজে ভলিউম কিছুটা কমে। দেখো এই যে আমার এই লাইনটা শুরু হওয়ার আগে কিছুটা হচ্ছে কিন্তু প্রোডায়াস্টলিক ফেজ আছে, এটা ছবিটা তো মাইক্রোমিলি লেভেলে বোঝানো সম্ভব না। তো ভলিউম কিন্তু কমতেছে যখনই কিনা আমরা এই যে ছোট্ট বক্সটা চলে আসলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এই রিল্যাক্সেশন ফেজে কি হয় দেখো, এই যে আবার লাইনটা সোজা, দেখছো? তো এটা হচ্ছে আমার ভলিউম বাড়েও না কমেও না, এটা আমরা বললাম যে ভলিউম ডাজন্ট চেঞ্জ ইন দা আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। তারপরে দেখো যে ফিলিং ফেজ গুলা, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপর হচ্ছে স্লো ফিলিং ফেজ। দেখো এই জায়গাগুলোতে একটা স্টেডি রাইজ হচ্ছে ভলিউমে, তো আমরা বলবো যে দেয়ার ইজ আ স্টেডি রাইজ ইন দা ভলিউম ডিউরিং ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এন্ড স্লো ফিলিং ফেজ। ঠিক আছে, দেন এই যে দেখো আবার হঠাৎ করে একটু রেটটা বাড়ছে, এটা হচ্ছে আমার লেট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, লেট র্যাপিড ফিলিং ফেজে দেখো এখানে যে রেটটা বাড়তেছিল এখানে বাড়ার রেটটা একটু সামান্য বেড়ে গেছে, দেয়ার ইজ আ স্লাইট ইনক্রিজড রেট অফ ভেন্ট্রিকুলার ভলিউম ইনক্রিজ ডিউরিং লেট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি ভাবে কি এই ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ। দেখো এই যে সিস্টল যখন শুরু হয়েছে এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। ঠিক আছে, এই যে আমার এই বক্সটা, এই বক্স হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তো কন্ট্রাকশন ফেজের শুরুতে যে ভলিউমটা সেটা দেখো 130, এটা হচ্ছে আমার এন্ড ডায়াস্টলিক ভলিউম এভারেজ। হ্যাঁ, এই যে দেখো যখন আবার কিনা আমার এটা শেষ হয়ে গেল, সিস্টলটা শেষ হয় ডায়াস্টল শুরু হইলো, তো সিস্টল শেষ হওয়ার পরে দেখো আমার ভলিউমটা হচ্ছে 50। তাহলে আমরা বলতে পারি যে এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে কি 50 মিলিলিটার। ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনীটা। তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেলের পড়ানো ছিল, ভলিউম চেঞ্জ আর হচ্ছে প্রেসার চেঞ্জ। লাস্টে আমি এখন কিছু কথা বলবো, তোমাদের আর বেশি সময় নষ্ট করব না, হার্ট সাউন্ড নিয়ে। তো তার আগে আমি আমার আর এখানে সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, তো আমরা মোটামুটি ভাবে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস চেঞ্জেস এগুলা, এখান থেকে এইগুলো ছিল কোশ্চেন।
আমরা এই কনসেপচুয়াল ব্যাপারগুলো বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব হচ্ছে হার্ট সাউন্ডে। দেখো হার্ট সাউন্ড কি জিনিস আমরা অলরেডি বুঝে গেছি, যে আমাদের এই কার্ডিয়াক সাইকেলে যে ইভেন্টস গুলো হচ্ছে, এই ইভেন্টস গুলার কারণে আমাদের হার্টের বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ধরনের কি ভাইব্রেটরি মোশন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের কিছু সাউন্ড প্রডিউস হচ্ছে। তো আমি যদি একটু সংজ্ঞাটা তোমাদেরকে পড়ে শোনাই, যে আমি যেটা পড়ছি, দ্য ভাইব্রেটরি মোশন অফ দ্য হার্ট প্রডিউসড ডিউরিং ডিফারেন্ট ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল। মানে কার্ডিয়াক সাইকেলে বিভিন্ন ইভেন্টস এর কারণে আমাদের হার্টে যে ভাইব্রেটরি মোশন ক্রিয়েট হয়, যে বিভিন্ন ধরনের কম্পন তৈরি হয়, তার কারণে আমাদের হার্টে কিছু স্পেশাল অডিয়েবল সাউন্ড শোনা যায়। The vibratory motion produced in the heart during different events of cardiac cycle produces some special audible sounds. কিছু স্পেশাল শোনার মতো শ্রবণযোগ্য স্পেশাল অডিবল সাউন্ড হচ্ছে প্রডিউস করে, যেগুলোকে আমরা বলি হচ্ছে দিস আর কল্ড হার্ট সাউন্ডস। তো আমরা অলরেডি কার্ডিয়াক সাইকেল বর্ণনা থেকে জানি যে আমাদের 4 ধরনের হার্ট সাউন্ড আছে। তাহলে টাইপস হচ্ছে देयर আর 4 টাইপস অফ হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, আর হচ্ছে আমাদের কি ফোর্থ হার্ট সাউন্ড। এখন আমরা প্রত্যেকটা হার্ট সাউন্ড সম্বন্ধে ছোট করে জেনে ফেলছি। লাস্ট একটু অল্প করে একটু বলবো যে ফার্স্ট হার্ট সাউন্ডটা কেন প্রডিউস হয়। আমরা জানি যে আমার আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কন্ট্রাকশন শুরু হওয়ার সময় এপিভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হয়ে যায়। এই কারণে আমাদের যে সাউন্ডটা প্রডিউস হয় সেটা হচ্ছে কি আমার ফার্স্ট হার্ট সাউন্ড। তো এটার একটু প্রপার্টিজ সম্বন্ধে আমরা একটু জানবো। এই সাউন্ডটা প্রডিউস হওয়ার যদি আরেকটা কারণ আমরা বলি যে এভি ভালভটা যখন ক্লোজ হয় তখন আমাদের ব্লাডটাকে কিন্তু এভি ভালভটা ধাক্কা দেয়, যেটা আমরা বলছিলাম যে ব্লাডটাকে ধাক্কা দেয় উপরের দিকে আপওয়ার্ড ফোর্স, তো সেটা কারণে ভালভটা ক্লোজ হয়। তো ব্লাডের মুভমেন্ট টুয়ার্ডস দ্য এভি ভালভ এবং এভি ভালভের ক্লোজার দুইটা মিলেই হচ্ছে কি আমার ফার্স্ট হার্ট সাউন্ড। তো এর কিছু প্রপার্টিজ আমরা জানতে হয়, যেমন এটা হচ্ছে লো পিচড, আস্তে শোনা যায়, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 25 to 45 হার্টজ, ঠিক আছে, এবং এটা শুনতে মনে হয় শুনতে হচ্ছে লাভ, এভাবে শোনা যায়। ইট সাউন্ডস লাইক দ্য ওয়ার্ড লাভ, LUV লাভ, ঠিক আছে। আবার LOVE লাভ না কিন্তু, ঠিক আছে, শীতকাল মন মানসিকতা খারাপ আছে, ঠিক আছে, এগুলো আবার ভাইবো না, LUV লাভ, ঠিক আছে, এই হচ্ছে আমার লাভ। আর ফার্স্ট হার্ট সাউন্ড সবচেয়ে বেশি ভালো কোথায় শোনা যায়, আমাদের অ্যাপেক্স বিটে। অ্যাপেক্স যে বিটটা আমরা লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, যে অ্যাপেক্স বিটটা আমরা পাই, মানে অ্যাপেক্স বিটের পজিশনটা অ্যাকচুয়ালি ওখানে। তো ওই অ্যাপেক্স বিটটা অলওয়েজ আমার ফার্স্ট হার্ট সাউন্ডের সাথে কি কোইনসাইড করে, ঠিক আছে। মানে অ্যাপেক্স বিটটা যদি আমরা স্টেথো দিয়ে শুনতে চাই, অ্যাপেক্স বিট শোনার অর্থই হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পাওয়া। ওখানে আমরা ফার্স্ট হার্ট সাউন্ডটা কি শুনতে পাই, ঠিক আছে। আর এটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যারোটিড পাস আমরা জানি, তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা তো বুঝবা না, ফার্স্ট প্রফের স্টুডেন্টরা বুঝবা, যে আমাদের অথবা ফার্স্ট ইয়ার তোমরা পড়তে পারো হেড নেক কার্ডে এটা থাকে যে ক্যারোটিড আর্টারি, আমাদের এখানে যে স্টার্নোক্লিডার মাসলটা আছে, এই মাসলের মিডিয়াল লেভেলে আমাদের মিডিয়াল একটা বর্ডারে, মিডল বর্ডার বরাবর আমরা যদি থাম দিয়ে পালপেট করার চেষ্টা করি, এট এ সেম টাইম দুই সাইডে পালপেট করবা না, এট এ সেম টাইম একটা জায়গায় পালপেট করবা, করলে দেখা যাবে কি যে আমরা একটা পালসেশন পাই, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যারোটিড পালস। তো ফার্স্ট হার্ট সাউন্ড, দ্যাট মিন্স অ্যাপেক্স বিট আর ক্যারোটিড পালস একই সাথে বোঝা যায়। মানে তোমরা যদি শুনতে সমস্যা হয় যে স্টেথোস্কোপে যে আমি কোন সাউন্ডটা ফার্স্ট হার্ট বুঝতেছি না, তুমি হাত দিয়ে কি পেশেন্টের ক্যারোটিড পালসের সাথে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করে দেখতে পারো, যে সাউন্ডটা শোনার সময় তোমার থামবে ক্যারোটিড পালসটাও পাবা, ওই সাউন্ডটা হচ্ছে কি আমার ফার্স্ট হার্ট সাউন্ড। মানে ফার্স্ট হার্ট সাউন্ড ক্যারোটিড পালসের সাথেও কি কোইনসাইড করে, ঠিক আছে। এই হচ্ছে আমার বিভিন্ন ফার্স্ট হার্ট সাউন্ডের প্রপার্টিজ। তো মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম। এবং এখন যেটা সিগনিফিকেন্স কি, ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কি বুঝতে পারি, মানে ফার্স্ট হার্ট সাউন্ড বুঝতে পারি হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়েছে আর এভি ভালভের ক্লোজার হয়েছে। দুইটা কথা, আমার ফার্স্ট হার্ট সাউন্ড মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়েছে, এভি ভালভের প্রপার ক্লোজিং হয়েছে। ওকে, তো এটা যদি বুঝে থাকি তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড কি, একই রকম কথাবার্তা। সেকেন্ড হার্ট সাউন্ডটা কেন প্রডিউস হয় আমরা জানি, যে প্রোডায়াস্টলিক ফেজে সিগন্যাল ভালভের ক্লোজিং এর ফলে হচ্ছে আমার সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। এর প্রপার্টিজ গুলা কি আমরা জানি, প্রপার্টিজ গুলা হচ্ছে এটা হচ্ছে হাই পিচ, এটা জোরে শোনা যায়, এবং শোনা যায় কিসের মতো, ডাব, ডিইউবি ডাব এরকম শোনা যায়, আবার পানি খাওয়ার ডাব না, ঠিক আছে, ডিইউবি ডাব। তো এটা এবং আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার ফার্স্ট হার্ট সাউন্ডের চেয়ে বেশি, 50 হার্টজ 50 হার্টজ, আর এটার ডিউরেশনটা হচ্ছে 0.12 সেকেন্ড। ওই যে ফার্স্ট হার্ট সাউন্ডের আমার ডিউরেশনটা বলতে আমি ভুলে গেছি, ফার্স্ট হার্ট সাউন্ডের ডিউরেশনটা হচ্ছে আমার 0.15 সেকেন্ড, 0.15 সেকেন্ড, ঠিক আছে। এটা একটু মুখস্থ করতে হবে এই জিনিসগুলো, যে ফার্স্ট হার্ট সাউন্ড ডিউরেশন 0.15 সেকেন্ড, সেকেন্ড হার্ট সাউন্ডের ডিউরেশন হচ্ছে 0.12 সেকেন্ড, ফার্স্টের চেয়ে কম, আর শোনাও যায় কি হাই পিচ, জোরে, ঠিক আছে।
এই মোটামুটি ভাবে কথাবার্তা। আর সেকেন্ড হার্ট সাউন্ডটা মোটামুটি ভাবে কি যে ক্যারোটিড পালসের সাথে যে সাউন্ডটা কোইনসাইড করলো ওটা তো ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক তার ইমিডিয়েটলি পরে একটা সাউন্ড পাওয়া যায় স্টেথোস্কোপে। এটা আমরা থার্ড ইয়ারে গিয়ে আমরা যখন আমরা মেডিসিন ওয়ার্ডে যাই, আমরা একটু স্টেথো দিয়ে মানুষের বুকে টিকে ধরি, তখন আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ভাইয়ারা আছেন ওনারা হচ্ছে বেশি করে এটা বুঝান পেশেন্টের গায়ে স্টেথো দিয়ে ধরে ধরে যে এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছ এই সাউন্ড হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, এভাবে শোনা যায় আর কি। তো এই তখন এটা ভালো বুঝতে হবে। এখন শুধু থিওরি পড়ো, ফার্স্ট ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার ইজ অল অ্যাবাউট থিওরি। তুমি যদি থিওরি যদি ভালো করে না বুঝতে পারো, থার্ড ইয়ারে গিয়ে যখন ওয়ার্ডে তোমাদেরকে মানে স্টেথো ধরা দিবে হাতে, তখন কিন্তু কি একটা মানসিকতার ব্যাপার যে পাশ করে আসছো তো কিছুই পারো না। সো থিওরি গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এইগুলা হলো। আর সিগনিফিকেন্স কি, ইম্পর্টেন্স কি, সেকেন্ড হার্ট সাউন্ড আমরা বুঝতে পারি সিগন্যাল ভালভের প্রপার ক্লোজার হয়েছে এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হতে যাচ্ছে। তো সেই ব্যাপারগুলো কি আমরা ধরতে পারি, বুঝতে পারি। তো দেখো হার্ট সাউন্ড চারটার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড, এই দুটা হার্ট সাউন্ড হচ্ছে আমার শুনতে পাওয়া যায় বাই স্টেথোস্কোপ। এই দুটা সাউন্ড হচ্ছে অডিবল বাই স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ দ্বারা শোনা যায়। থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড জেনারেলি আমার স্টেথোস্কোপ দিয়ে শুনতে পাওয়া যায় না। তবুও আমি একটু বলি, থার্ড হার্ট সাউন্ডটা হচ্ছে এটা তো আমার কারণটা অলরেডি জানি যে আমার ফার্স্ট ফিলিং ফেজে ভেন্ট্রিকলে অ্যাট্রিয়াম থেকে রাশিং অফ ব্লাডের কারণে যে সাউন্ড, সেটা হচ্ছে আমার থার্ড হার্ট সাউন্ড। এটার প্রপার্টিজ অত বেশি জানা দরকার নেই, ফ্রিকোয়েন্সি লো, ডিউরেশন হচ্ছে 0.04 সেকেন্ড, এত লাগে না। আর সিগনিফিকেন্স হচ্ছে আমরা বুঝতে পারি আমাদের হচ্ছে যে ভেন্ট্রিকুলার ফিলিং স্টার্ট হয়েছে, দ্যাট মিনস এই ভালভ ওপেন হয়েছে, এটা আমরা বুঝতে পারি। আর ফোর্থ হার্ট সাউন্ড যেটা আমরা বলি, ফোর্থ হার্ট সাউন্ড হচ্ছে আমার লেট র্যাপিড ফিলিং ফেজে ডিউ টু সাডেন রাশ অফ ব্লাড ফর অ্যাট্রিয়াল সিস্টল, সেটা হচ্ছে আমার ফোর্থ হার্ট সাউন্ড। ফ্রিকোয়েন্সি খুবই লো, অ্যাবাউট 20 হার্টজ। আর সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমার এটা আমার ভেন্ট্রিকুলার ফিলিং এর শেষ নির্দেশ করে, যে ভেন্ট্রিকুলার ফিলিং কমপ্লিট, আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টল কমপ্লিট, এটা নির্দেশ করে। আর যেটা একটু জেনারেল কথা যে থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড কখনোই আমার স্টেথো মাধ্যমে আমরা শুনতে পাই না। যদিও কেউ কোনো মানে কেউ বইতে লেখা আছে, স্পেসিফিক্যালি আমি যদি একটু বলি, জ্ঞানং এ লেখা আছে যে ইয়াং ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, নর্মাল ইয়াং ইন্ডিভিজুয়াল, ইয়াং বলতে এখন ইয়াং এর তো সংজ্ঞা নাই, 10-11 বছরও ইয়াং, আবার আমিও একটু ছোট করে ইয়াং, তো এখন ইয়াং এর তো সংজ্ঞা নেই, ঠিক আছে? সাধারণত মানে ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে ইয়াং বলতে 10, 11, 12 এই ধরনের এজকে বোঝানো হয়। তবে ন্যাচারালি আমাদের টিচাররা যেটা বলেন, আমাদের মেডিকেল কলেজের টিচাররা, যে থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড ইজ নেভার অডিবল থ্রু স্টেথোস্কোপ ইন ফিজিওলজিক্যাল কন্ডিশন, ইন হেলদি কন্ডিশন। থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড কখনোই কোনো হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তুমি স্টেথোস্কোপ দ্বারা শুনতে পাবা না। তুমি জিজ্ঞাসা করতে পারো তাহলে ভাই কি দিয়ে শুনবো, তাহলে সাউন্ডগুলো থাকার অর্থ কি? হ্যাঁ, শুনতে পাবা কিসের মাধ্যমে? ফোনোকার্ডিওগ্রাম, এই যন্ত্রের মাধ্যমে শুনতে পাবা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ফাইবার কোশ্চেন, যে আমার তাহলে থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড আমরা কিসের মাধ্যমে শুনতে পাই বা রেকর্ড করে থাকি? আমরা ফোনোকার্ডিওগ্রাম এই যন্ত্রের মাধ্যমে আমরা সাউন্ডটা রেকর্ড করে থাকি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো এই আর ফোর্থ হার্ট সাউন্ড তোমার ইয়াং বলো, জোয়ান বলো, বুইরা বলো, কারোর ক্ষেত্রে ফোর্থ হার্ট সাউন্ড কখনোই শোনা যাবে না স্টেথোস্কোপের মাধ্যমে। যদি তুমি বুঝো যে এটা ফোর্থ হার্ট সাউন্ড স্টেথোস্কোপের মাধ্যমে শুনতে পাচ্ছ, দ্যাট মিনস ডেফিনেটলি ওই পাটার কোনো ঝামেলা আছে, মানে সেটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফোর্থ হার্ট সাউন্ড স্টেথোস্কোপ দ্বারা শুনতে পাওয়া ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল কন্ডিশন, অলওয়েজ প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটা যেন আমার কি মনে থাকে। তো হার্ট সাউন্ডের সাথে একটা আমার হচ্ছে একটা প্যাথোলজিক্যাল টার্ম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে মারমার, কার্ডিয়াক মারমার, ঠিক আছে? কার্ডিয়াক মারমার বা মারমার এই কথাটার অর্থ কি? আমরা জানি আমাদের হার্টে 4 ধরনের হার্ট সাউন্ড আছে, যেটার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড আমরা স্টেথোস্কোপ দিয়ে বুঝতে পারি, আর থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ডটা আমরা কি স্টেথো দিয়ে ধরতে পারি না, আমরা ফোনোকার্ডিওগ্রাম দিয়ে রেকর্ড করি। এই 4টা হার্ট সাউন্ড বাদে আমার হার্টে যদি আমরা অন্য কোনো ধরনের সাউন্ড, কোনো অ্যাবনর্মাল সাউন্ড আমরা শুনতে পাই বা ধরতে পারি, সেই অ্যাবনর্মাল সাউন্ড গুলোকে বলা হয় হচ্ছে কার্ডিয়াক মারমার। এখন কার্ডিয়াক মারমার হওয়ার কারণ কি? দেখো আমার হতে পারে দুইটা, যে আমার ভালভের মধ্যে দিয়ে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, মানে নর্মালের চেয়ে বেশি হচ্ছে বা কম হচ্ছে, আইদার এটা একটা রিজন, অথবা হচ্ছে আমার ভালভটা প্রপারলি ফাংশন করতেছে না, ভালভের ফাংশনটা প্রপারলি হচ্ছে না। এই দুইটা হচ্ছে মোটামুটি ভাবে আমার মারমারের কজ, কার্ডিয়াক মারমারের কজ। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রশ্ন, তো এই ধরনের কোশ্চেন গুলো, কার্ডিয়াক মারমার এই ধরনের কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি যারা ফিজিওলজির কোশ্চেন গুলো খুব ভালো পারে তাদের কি ধরা হয়, আদারওয়াইজ ফিজিওলজির কোশ্চেন পার করে প্রফে গিয়ে প্যাথোলজির কোশ্চেন ধরা খুব একটা কমন সিন না। তারপরে আমরা পড়তে পারি, আমরা হচ্ছে জাস্ট টু বি সেফ আমরা এই মারমারের সংজ্ঞাটা
আর রিজনটা কস্ট একটু দেখতে পারি। এছাড়া আমার মনে হয় না এখান থেকে আর কোনো কিছু করার দরকার আছে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে আমার আজকের টপিক। এখন যদি সাম আপ করতে বলো, এখান থেকে রিটেনে কি কি কোশ্চেন আসবে? রিটেনে তোমার কোশ্চেন আসতে পারে কার্ডিয়াক সাইকেলের সংজ্ঞা, কার্ডিয়াক সাইকেলের টাইম, এইগুলা। আর হচ্ছে আমাদের যে রিটেনের কোশ্চেন যেটার কথা বললাম, যে ড্রমেন লেভেল, ডিফারেন্ট লেভেলস অফ কার্ডিয়াক সাইকেল, যেখানে আমার প্রেসার, ভলিউম, কেস দুটারই ছবি আঁকতে হবে। এখানে লেখার তেমন কোনো কিছু নাই। ড্রমেন লেভেল বললে যদি আমার বলে ড্রমেন লেভেল ডিফারেন্ট ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল, দেন হচ্ছে আমাদের শুধুমাত্র ছবি এঁকেই টাইম চলে যাবে, কারণ এখানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল দুইটারই আমার চেঞ্জটা দেখাতে হবে, স্কেলিং করতে হবে, মার্কিং করতে হবে। ইটস হিউজ। যদি বলে শুধুমাত্র ডেসক্রাইব দ্য ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জেস অর ইন্টারভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জেস ডিউরিং কার্ডিয়াক সাইকেল, তখন আমরা গ্রাফে শুধুমাত্র ওই একটা ছবি আঁকবো, মানে ওই হাফটুকু আঁকবো, বাকি অংশ আর আঁকা লাগবে না। ভলিউম বলে শুধু ভলিউমের গ্রাফ আর ভলিউমের স্কেলিংটা দিব। প্রেসার চেঞ্জ বললে শুধুমাত্র প্রেসারের গ্রাফ আর প্রেসারের স্কেলিংটা দিব, দিয়ে আমাদের কিন্তু তখন লিখতে হবে যে প্রেসারের চেঞ্জ গুলো কি হচ্ছে, সেটা কিন্তু লিখতে হবে। তো আমাদের টাইমিং ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম থাকবে। হার্ড সাউন্ডের ক্ষেত্রে সাধারণত ন্যাচারালি যে কোশ্চেনটা বেশি আসে, যে শর্ট নোট হার্ড সাউন্ড। শর্ট নোট হার্ড সাউন্ডে আমরা হচ্ছে হার্ড সাউন্ডের সংখ্যাটা দিব, টাইপস লিখবো, তারপরে চারটা হার্ড সাউন্ডের ফার্স্ট আর সেকেন্ডটা একটু বড় করে লিখবো। যে ফার্স্ট হার্ড সাউন্ডের লিখে আমরা কজ লিখবো। কজটা কি কারণে হয় আমরা কজটা তো অলরেডি জানি আমার কার্ডিয়াক সাইকেল থেকে। কজ লিখবো, আছে ফিচার্সটাও লিখে ফেলবো দুটা তিনটা, আর সিগনিফিকেন্স লিখবো একটা, বাস। সেকেন্ড হার্ড সাউন্ডও ঠিক সেম, ফার্স্ট আর সেকেন্ড হার্ড সাউন্ড একটু এইভাবে লিখবো। থার্ড আর ফোর্থ এর ক্ষেত্রে লিখবো যে জেনারেলি শোনা যায় না, এটা লো পিচ, এবং হচ্ছে থার্ড আর ফোর্থটা কথাবার্তা সবাই কিরকম হবে, ফ্রিকোয়েন্সি লো, ফ্রিকোয়েন্সি 20 হার্টজ। থার্ড হার্ট সাউন্ড কখনো কখনো ইয়াং ইন্ডিভিজুয়াল শোনা যায়, ফোর্থ হার্ট সাউন্ড কখনোই শোনা যায় না। এটা শুদ্ধ পাওয়া প্যাথোলজিক্যাল, এটুকু বলে কি আমরা ছেড়ে দিব। এই হচ্ছে আমার মোটামুটি রিটার্ন কোশ্চেন। আর ভাইভা, আমি এতক্ষণ ধরে যা কথা বলছি সবই ভাইবার কোশ্চেন। আমি এতক্ষণ ধরে যা বললাম, এই কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার রাখো মাথায়, তোমাকে এখান থেকেই কোশ্চেন করবে, তোমায় এখান থেকেই বলতে পারবা, এর বাইরে তোমাকে কোনো কোশ্চেন করবে না। যে কনসেপ্ট বুঝলা আজকের এই সেশন থেকে, এই কনসেপ্টের বাইরে কোনো কনসেপচুয়াল কোশ্চেন কার্ডিয়াক সাইকেল এবং হার্ট সাউন্ড এদের টপিকে হয় না। এবং ট্রাস্ট মি, এখান থেকে তুমি প্রফেট ভাইবার টেবিলে যদি কার্ড উঠে, এখান থেকে তুমি কোশ্চেন পাবাই। হ্যাঁ, একটা বা দুইটা কোশ্চেন মোটামুটি পাচ্ছ তুমি এখান থেকে। দুইটা কোশ্চেন তো পাওয়া যেতেই পারে, কোনো এক্সামিনের কপাল ভালো লাগে তিনটা চারটা কোশ্চেন পেয়ে যেতে পারো, তোমার কার্ড তোলার উপর ডিপেন্ড করে। কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, কারণ প্রফের ভাইবার টেবিলে কি হয়, টিচাররা কিন্তু ইম্প্রোভাইজ করে। তুমি কার্ডে যে কোশ্চেনটা আছে শুধুমাত্র ওই কোশ্চেন ধরেই তোমার কার্ড করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে ওই কোশ্চেনের শাখা প্রশাখা ধরে টান মারে, হ্যাঁ, ইম্প্রোভাইজ করে তারা। সো সেক্ষেত্রে তোমার যদি এই কার্ডিয়াক রিলেটেড টার্ম আসে, বা তোমার স্ট্রোক ভলিউম, এন্ডাস্ট্রোলিক, এনসিস্টোলিক ভলিউম, ভেনাস রিটার্ন, এগুলা থেকে যদি তুমি কার্ড তুলো, তোমাকে তো টানতে টানতে কার্ডিয়াক সাইকেল দিয়ে কিন্তু চলে আসতে পারে, কারণ ওই টার্ম গুলা কিন্তু এখান থেকেই গেছে। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো কিন্তু কার্ডিয়াক সাইকেলটা আমার পড়ানোর উদ্দেশ্যই কিন্তু ছিল এটা। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমার সেশনটা এখানেই শেষ হচ্ছে। সবাই যারা এতক্ষণ ধরে আমার এই বকবকানি শুনলাম, সবাইকে ধন্যবাদ ছোট করব না, অশেষ ধন্যবাদ তারপরেও, যে যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনলাম। বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট পার্ট এক্সামিনিরা, আবারও বলছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু এই লাইভে কমেন্ট সেকশনে কোশ্চেন করে আমাকে জানাতে পারো। আর ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছো, তোমরা কিন্তু ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কোশ্চেনটা করতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। শীতকাল আসছে, খাওয়া দাওয়া করো, তবে ঘোরাঘুরিটা একটু কম করো। হ্যাঁ, কারণ জানি না কার কখন কোন দিকে বিপদ আসতে পারে। যাই হোক, আল্লাহ না করুক। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আমি কেম এস সাজিদ আজকের এই সেশন এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।